আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন ও জব কোচিং এর পক্ষ থেকে। এবং আজকে আমরা পোস্ট বেসিক নার্সিং ভর্তি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব এবং এখানে আমরা কিছু প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করব এবং পাশাপাশি আপনাদের পরীক্ষার জন্য কিছু সাজেশন প্রদান করব, যেখান থেকে আপনার পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ কমন আসার কিন্তু সম্ভাবনা থাকবে। তো আজকের ক্লাসে আপনারা সবাই জানেন যে পোস্ট বেসিক পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে এবং আগামী সেপ্টেম্বরের 13 তারিখ কিন্তু এটা পরীক্ষা হবে। সুতরাং এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট এক্সাম দিবে। সুতরাং এই কম্পিটিটিভ এক্সামে আপনাকে কিন্তু ভালো করতে হয়। অবশ্যই কিন্তু আপনাকে আহ, প্রস্তুতি নিতে হবে সবার চেয়ে ভালো। আর আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন সবাই ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনাদের যে সকল বন্ধুরা পোস্ট বেসিক নার্সিং ও মিডওয়াইফারি পরীক্ষা দিবে, ভর্তি পরীক্ষা দিবে, তাদের সবাইকে আজকে ক্লাসে মেনশন করুন। আমরা জাস্ট 1 মিনিটের মধ্যেই আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তো আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দেন যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। আমরা জাস্ট 1 মিনিটের মধ্যেই আমরা আমাদের আজকের যে ক্লাসটি এটি শুরু করব। ওকে, সো আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আপনারা সবাই জানিয়ে দেন যে আপনারা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। ওকে, তো আশা করি আপনারা এবং আজকে ক্লাসটা আপনাদের যত গ্রুপ আছে আপনারা সব গ্রুপগুলোতে আজকের এই ক্লাসটি আপনারা শেয়ার করে দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, সব গ্রুপে যতগুলো গ্রুপ আছে আপনাদের পরিচিত। ওকে, আর আমরা এখনই হচ্ছে আমাদের মূল ক্লাসে যাব। তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা যে যেখানে আছেন বা কে কোথা থেকে আমাদের সাথে এই ক্লাসে যুক্ত আছেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা বা ক্লাসটি ঠিকমতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এবং আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ, গতকালকে আমরা যেভাবে আহ, একটা সাজেশন বেসড ক্লাসটা নিয়েছিলাম, আজকেও কিন্তু সেম সেভাবেই ক্লাসটা হবে। সুতরাং আপনারা দ্রুত জয়েন করুন এবং নিপা বিশ্বাস দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছি, যদিও আপনারা সবাই একটু শেয়ার করে দেন এই মুহূর্তে। যারা যারা আছেন সবাই সবাই ক্লাসটা শেয়ার করে দেন যাতে করে সবাই আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওকে, সো আমি একটু শেয়ার করে দিচ্ছি আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি হবে মূলত, আচ্ছা একজন বলছে অমিত বিশ্বাস যে কোন বইটি পড়বো। আমাদের গার্ডিয়ানের যে স্পেশাল যে বইটা আছে পোস্ট বেসিকের জন্য, আপনার পরীক্ষার জন্য এই বইটা এনাফ। এবং গত 2024 সালে যে পোস্ট বেসিক পরীক্ষা, এখানে এখানে এই বইটা থেকে কিন্তু প্রায় 80% ক্লাস কমন আসছে, এগুলো হুবহু কমন আসছে। আমাদের পেজে আপনারা ঘুরলেই দেখতে পারবেন যে। এবং পাশাপাশি এটা হচ্ছে নার্সিং এবং মিডওয়াইফারি, পোস্ট বেসিক নার্সিং এবং মিডওয়াইফারি, এই বইটার মূল্য হচ্ছে আপনার কুরিয়ার 300 টাকা বইয়ের মূল্য, এবং পাশাপাশি আপনাকে হচ্ছে কুরিয়ার খরচটা দিতে হবে। কেমন? তো আপনারা যারা যারা এই বইটা অর্ডার করবেন আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আপনাদের সুবিধাতে জানাচ্ছি, আমরা একটি স্পেশাল ব্যাচ স্টার্ট করেছি আমাদের পোস্ট বেসিক লাইসেন্সে, পোস্ট বেসিকের জন্য, যেখানে আমরা 1 মাস আপনাদেরকে ফুল একটা সাজেশন বেস ক্লাস নিব এবং এক্সামের একটা ব্যবস্থা থাকবে সেখানে। এবং এইটা মাত্র 500 টাকাতে আপনারা হচ্ছে ফুল কোর্সটা পেয়ে যাবেন। ওকে, তো আমরা আমাদের আজকের যে প্রথম যে প্রশ্নটা, গতকালকে আপনারা কারা কারা ক্লাস করেছিলেন, গতকালকে আপনারা কারা কারা আমাদের সাথে ক্লাস করেছিলেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, তো আজকের যে প্রথম যে প্রশ্নটা আছে দেখেন, এ ক্লায়েন্ট ইজ রিসিভিং হেপারিন, ওকে, receiving heparin, which drug should be readily available? ওকে, which drug should be readily available? কি কি আছে দেখেন, যে ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যাফেইন, ভিটামিন কে মানে পটাশিয়াম, তারপর হচ্ছে আমাদের যে প্রোটামিন সালফেট। ওকে, যদি এটা কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দেন। এটা হচ্ছে অ্যান্টিডটস, মানে হচ্ছে একটা পেশেন্ট মনে করেন যে সে হেপারিন পয়জনই হয়েছে, তো হচ্ছে
হোয়াট শুড বি রেডিলি অ্যাভেলেবেল, এখন হচ্ছে এই মুহূর্তে আপনাকে কি করণীয়। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বিভিন্ন ড্রাগের যে অ্যান্টিডটস আছে, অ্যান্টিডটস মানে হচ্ছে আপনার কোনো ড্রাগ যদি শরীরে অতিরিক্ত গ্রহণ করে বা এক্সেসিভ ইনটেক করে, সেক্ষেত্রে তার যদি পয়জনিং হয়, এটাকে রিকভারি করার জন্য আমরা যে মেডিসিনটা ইউজ করি সেটা হচ্ছে অ্যান্টিডটস। ওকে, সো হচ্ছে এখানে দেখেন এই যে হেপারিন হচ্ছে মূলত একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট, তাই না? অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে এটা রক্তকে জমাট বাঁধতে দেয় না। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে রক্তকে জমাট বাঁধতে দেয় না। ওকে, সো এখন আপনারা সবাই একটু জানিয়ে দেন যে হেপারিনের অ্যান্টিডটস কোনটি। আচ্ছা, এর মধ্যে আরেকটা দেখেন যে এখানে আপনাদের জন্য একটা অপশন আছে। এখানে হেপারিনের পরিবর্তে যদি পরীক্ষা আসে যে ওয়ারফেরিন, ওয়ারফেরিন এবং হেপারিন এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট। ওকে, এই দুইটাই হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিডটস অফ হেপারিন ইজ পোটামিন সালফেট। সো পোটামিন সালফেট হচ্ছে যে অ্যান্টিডটস অফ হেপারিন। আর অ্যান্টিডটস অফ ওয়ারফেরিন, যদি এই যে ওয়ারফেরিনটা যদি কোনো পয়জনিং হয়, সেক্ষেত্রে হচ্ছে যে ওয়ারফেরিনের অ্যান্টিডটস হচ্ছে ভিটামিন কে। ওকে, সো যদি এখানে থাকতো যে হেপারিনের পরিবর্তে ওয়ারফেরিন, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা কারেক্ট আনসার হতো আমাদের ভিটামিন কে। আর এর মধ্যে এই যে আর একটা অপশন আছে যে ক্যালসিয়াম গ্লুকোনেট, যেটা হচ্ছে মূলত আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। ওকে, আচ্ছা, সো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের যে প্রোটামিন সালফেট। আপনারা যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা অলরেডি আমাদের 100 জন কিন্তু উপস্থিত হয়েছেন আজকে ক্লাসে, 100 জনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই শেয়ার করে দিবেন। আর গতকালকে ক্লাসে আপনারা কারা কারা ছিলেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে, দেখেন। ও আচ্ছা, এর মধ্যে আমরা একটু দেখি যে একটু আগে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে যে এন্টি কোয়াগুলেন্ট। ওকে, আর একটা হচ্ছে যে কোয়াগুলেশন ফ্যাক্টর। কোয়াগুলেশন ফ্যাক্টর হচ্ছে আপনার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। শরীরে যে সকল ফ্যাক্টর হচ্ছে আপনার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটাকে আমরা বলি হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর। এই কোয়াগুলেশন ফ্যাক্টর মোট কয়টা, এটা কিন্তু পরীক্ষা আসে। টোটাল 13টা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর। ওকে, টোটাল টোটাল 13টা হচ্ছে আমাদের শরীরে কোয়াগুলেশন ফ্যাক্টর। এর মধ্যে এই যে দেখেন ফিব্রিন বা ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, এর মধ্যে এই যে ফ্যাক্টর 8, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের এন্টি হেমোফিলিক ফ্যাক্টর। মানে এই ফ্যাক্টরে যাদের সমস্যা বা এই ফ্যাক্টরটা যাদের ডিসাবিলিটি আছে তাদের কিন্তু হেমোফিলিয়া হবে। ওকে, কারণ আপনারা সবাই জানেন যে হেমোফিলিয়া হলে কিন্তু ব্লিডিং হয়, তাই না? হেমোফিলিয়া হলে কিন্তু আমাদের ব্লিডিং হয়। ওকে, হেমোফিলিয়া হলে কিন্তু আমাদের ব্লিডিং হয়, শরীরে ইন্টারনাল ব্লিডিং হয়। ওকে, আচ্ছা, সো মানে হচ্ছে এই ফ্যাক্টরটা যদি শরীরে কাজ না করে তাহলে কি হবে, আপনাদের এই হেমোফিলিয়া তাদের হবে। সুতরাং যাদের শরীরে হেমোফিলিয়া আছে, যারা হেমোফিলিক যারা পেশেন্ট, তাদের এই ফ্যাক্টরটা হচ্ছে, এবং তাদেরকে এই ইনজেকশনটা কিন্তু দেওয়া হয়, ফ্যাক্টর 8 এর যে ইনজেকশন, এইটা কিন্তু প্রোভাইড করা হয়। ওকে, আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা। পরের যে প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে ক্রিসমাস ফ্যাক্টর কত নাম্বার, এটা আপনারা একটু দেখে নেবেন। এবং এই যে কোয়াগুলেশন ফ্যাক্টর দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো আমরা হচ্ছে এন্টি কোয়াগুলেন্ট প্লাস কোয়াগুলেন্ট, এটা কিন্তু দেখে নিলাম। ওকে, আচ্ছা, সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরে যে প্রশ্ন। এবং আজকে আমরা পোস্ট বেসিকের জন্য মূলত পড়াচ্ছি, পোস্ট বেসিক। এবং এগুলো কিন্তু লাইসেন্স পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কম্প্রিহেন্সিভ লাইসেন্স, এমএসএন সবগুলোর জন্য একই নামে পড়া। হুইচ ভিটামিন হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন অফ আয়রন ইন হিউম্যান বডি, যে আমাদের কোন ভিটামিনটা শরীরে আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। ওকে, ভিটামিন এ আছে, ভিটামিন বি 1, ভিটামিন সি, ভিটামিন ডি। ওকে, সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। সবাই সবাই হুম, সবাই একটু কমেন্টে জানিয়ে দেন।
তো এইটার আমাদের আচ্ছা, এর মধ্যে এই যে আমাদের কি কি আছে দেখেন, হুইচ ভিটামিন হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন অফ আয়রন ইন হিউম্যান বডি, যে কোন ভিটামিনটা আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। আর এর মধ্যে হচ্ছে আমাদের যে ভিটামিন বি1 যেটা আছে, আব্দুর রহমান ফোন দিচ্ছে যে বাইন্ডিং, হ্যাঁ নাম্বার নেছো ফোন দাও। ওকে, সো এর মধ্যে দেখেন যদি পরীক্ষায় আসে যে হুইচ ভিটামিন হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, ফ্যাট এন্ড প্রোটিন। কার্বোহাইড্রেট, ফ্যাট এন্ড প্রোটিন এটা কি? এটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আপনারা যারা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যারা পড়ছেন, এটা হচ্ছে ম্যাক্রো, তাই না? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, তাই না? আর অন্যান্য যেগুলো আছে বাকি সব হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ওকে, সো যদি হচ্ছে এখানে আপনারা আসছে যে হুইচ ভিটামিন হেল্পস ইন দা অ্যাবজর্পশন অফ আয়রন হিউম্যান বডি, এটা কারেক্ট আনসার আমাদের ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে আমাদের শরীরে কি করে, আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। আর ভিটামিন ডি কি করে, ভিটামিন ডি কি অ্যাবজর্পশনে সাহায্য করে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক এন্ড সিলিয়াম, এগুলো কিন্তু সব হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস যা আছে, ব্রোমিন প্রোমিন যা আছে সবকিছু হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রো পরীক্ষা আসতে পারে নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্টস, নিচের কোনটি মাইক্রো মানে ছোট, তাই না? মাইক্রোনিউট্রিয়েন্ট। আর এই যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলো সবকিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রো। ওকে, শুধুমাত্র এই তিনটে হলো ম্যাক্রো, আর বাকি সব কিছু হলো মাইক্রো। ওকে, সো দেখি কারা 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 কারেক্ট আনসার দিয়েছে। আজকে একটু দ্রুত পড়াবো যাতে করে একটু মোটামুটি বেশি প্রশ্ন যাতে সলভ করা যায়, কেমন? ওকে, যাতে মোটামুটি একটু আমরা বেশি প্রশ্ন সলভ করতে পারি এই ব্যবস্থাই করা হবে। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাদের সাথে আছেন সবাই শেয়ার করে দিবেন। যারা যারা অ্যান্সার তো দেখা যাচ্ছে, অ্যান্সার দেখা গেলেও আপনারা একটু করে দেন, আমি অ্যান্সার গুলো বুঝতে ভুলে গেছি এই জন্য আর কি। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা। পরের প্রশ্ন দেখেন। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যান্সারটা আমি করে দিচ্ছি। ওকে, কি আছে দেখেন, দা অ্যাডভান্টেজ অফ পেন লাইক ইনসুলিন ডেলিভারি ইনক্লুড ডিভাইস ওভার সিরিঞ্জ, কি আছে অ্যাকুরেট ডোজ অফ ডেলিভারি, তারপর কি আছে আমাদের শর্টার ইনজেকশন টাইম, ইউজ অফ স্মলার গজ অফ নিডেল। যে আমাদের আমরা যে ইনসুলিনের যে পেন লাইক আমাদের কলমের মতো যেটাকে আমরা বলি, তো ওই ইনসুলিনটা আমরা যখন দেই তখন এটার অ্যাডভান্টেজটা কি, এইটার অ্যাডভান্টেজ কি বলেন তো? কারণ ওখানে আপনারা সবাই এটা কারেক্ট আছে কি বলেন সবাই, যে ডিভাইস ওভার সিরিঞ্জ, যে সিরিঞ্জের সাথে ওই ডিভাইস থাকে, এইটা অ্যাকুরেট ডোজ অফ ডেলিভারি, আপনি অ্যাকুরেটলি আপনার ডোজের যে অ্যাকুরেসি আছে আপনি এটা মেনটেন করতে পারবেন। শর্টার ইনজেকশন টাইমে আপনি যদি বাইরে থেকে যেটা আমরা হচ্ছে যে ভায়ালে যেটা থাকে এটা যদি নিয়ে দেয় সেক্ষেত্রে সময় লাগতে পারে, বাট যখন আপনি কলমে দিবেন তখন সময় কম লাগে। এটা নাকি হচ্ছে যে ইউজ অফ স্মলার গজ অফ নিডেল, যে আপনার নিডেলের গজটা অনেক ছোট। তো এটা কারেক্ট আনসার কি হবে? সবাই একটু অ্যানসার দেন সবাই। আর আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস কিন্তু শুরু হবে আগামী পরশুদিন থেকে। আর এটা কোর্স ফিটা হচ্ছে মাত্র 500 টাকা। আপনারা হচ্ছে 500 টাকা দিয়ে আগামী 1 মাস, ওকে 500 টাকা দিয়ে আগামী 1 মাস, এখানে টোটাল 20টা আমাদের সেশন হবে, 20টা স্পেশাল ক্লাস হবে। ওকে, আমাদের 20টা স্পেশাল ক্লাস হবে, 20টা স্পেশাল ক্লাস, এবং এখানে 20টা হচ্ছে আমাদের মডেল টেস্ট থাকবে। সো ইনশাল্লাহ আপনারা যদি মোটামুটি 20টা ক্লাস করেন আমাদের সাথে বা 20টা মডেল টেস্ট দেন সেক্ষেত্রে আপনারা ভালো করতে পারবেন। এবং আমরা যেটা করব আপনাদেরকে একটু বলে রাখি, সরি, তো সেটা হচ্ছে আমরা আপনাদেরকে একটা ওএমআর ফর্ম পাঠাই দেবো, পিডিএফ ওএমআর ফর্ম। তো সেখানে হচ্ছে আপনারা ওএমআর এ হচ্ছে এক্সাম দিবেন, ওএমআর এ এক্সাম দিয়ে আপনারা চাইলে আমাদের সাথে লাইভ এক্সাম দিতে পারবেন। লাইভ এক্সাম হচ্ছে আমরা ওএমআর আপনাকে পাঠাই দেব এবং কোশ্চেন পাঠাই দেবো, আপনারা হচ্ছে
লাইভে আমাদের সাথে জুমে বা গুগল মিটে আপনারা হচ্ছে লাইভে এসে ওই এক্সামটা দিতে পারবেন। এখানে একটা টাইম থাকবে, যে মনে করেন আপনি রাত 9টা বা 10টা এক্সাম শুরু হবে 1 ঘন্টা 11টা পর্যন্ত। এমন যদি আমরা ট্রাই করব যে 10টা এক্সাম যদি আমরা লাইভ এক্সাম নিতে পারি, তাহলে হচ্ছে আপনি কোনোভাবে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। সবার আপনার ফোন লাইভে থাকবে সামনে, আপনি এক্সাম দিবেন, মানে সেখানে থাকবে। আমরা তাহলে এই বোর্ডে আমরা হচ্ছে মনিটরিং করতে পারবো যে আমাদের সবাই কিভাবে এক্সাম দিচ্ছে। ওকে, সো এইটা আমরা করব। তো আপনারা যারা যারা প্রিপারেশন নিবেন এবং ভালো প্রস্তুতি যারা নিতে চান পরীক্ষার জন্য, অবশ্যই এইগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। ওকে, সো এইটা হচ্ছে দ্য অ্যাডভান্টেজ অফ পেন লাইক ইনসুলিনের অ্যাডভান্টেজ হচ্ছে আপনি অ্যাকুরেট ডোজ অফ ডেলিভারি, অ্যাকুরেট ডোজটা আপনি দিতে পারবেন। যেমন ওখানে আছে যে আপনি কত ইউনিট দিবেন, তো ওখানে একটা ওই যে পেনের উপরে ওখানে একটা স্কেল থাকে যে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সো এই জন্য হচ্ছে আপনি অ্যাকুরেট ডোজটা দিবেন। সো পেন লাইক ইনসুলিনের আপনার মেইনলি যেটা উপকার সেটা হচ্ছে যে অ্যাকুরেট ডোজটা আপনি দিতে পারবেন। ওকে, তারপর আমরা কিছু দেখি যে ডিফারেন্ট টাইপ অফ ইনসুলিন, যে আমাদের যেমন এই যে র্যাপিড অ্যাক্টিং মানে হচ্ছে যেটা খুব দ্রুত কাজ করে, যেটা খুব দ্রুত কাজ করবে। সো হচ্ছে আমাদের এই যে ডায়াবেটিসটা মূলত কিসের কারণে হয়, যে আমাদের যদি প্যানক্রিয়াস থেকে যদি হচ্ছে ইনসুলিন সাপ্লাই বন্ধ হয়ে যায় বা আমাদের ব্লাডে যদি ইনসুলিনের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বা সুগারের পরিমাণ যদি বেড়ে যায়, ইনসুলিন কমে যাওয়া মানে সুগারের পরিমাণ বেড়ে যাওয়া, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, সেক্ষেত্রে আমাদের এই যে ডায়াবেটিস মেলাইটাস যেটা হয়। তো ডায়াবেটিস মেলাইটাস একটা ডায়াবেটিস ইনসিপিটাস, তাই না? ডায়াবেটিস মেলাইটাস কিসের জন্য? ইনসাফিসিয়েন্সি প্রোডাকশন অফ দ্য ইনসুলিন, এটা হলো ইনসুলিনের কারণে। আর ডায়াবেটিস ইনসিপিটাস যেটা, এটা হচ্ছে অ্যান্টি হরমোনের যদি অভাব হয়, ওকে, সেক্ষেত্রে হচ্ছে যে ডায়াবেটিস ইনসিপিটাস হয়। পরীক্ষা আসতে পারে যে ডায়াবেটিস ইনসিপিটাসের কারণ কি। এটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা এডিএস, যেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রডিউস হয়। পরীক্ষায় এভাবে কিন্তু আসতে পারে যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কোন গ্ল্যান্ড থেকে প্রডিউস হয়। ওকে, বা আপনার হচ্ছে এই ধরনের কিন্তু, অথবা মেলানিন কোন গ্ল্যান্ড থেকে প্রডিউস হয়, এই ধরনের। ইনসুলিন কোন গ্ল্যান্ড থেকে? ইনসুলিন কিন্তু প্রোডাকশন হয় আমাদের প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ, বা এটাকে বিটা সেল বলে, কোষের বিটা সেল থেকে। প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষের বিটা সেল থেকে। সো এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। আর এগুলো কিন্তু সবকিছু হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কি এন্ডোক্রাইন গতদিন পড়াইছিলাম, তাই না? এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন। সো এখানে র্যাপিড অ্যাক্টিং ঠিক আছে আমাদের, দেখেন এই যে নবলক বা এখানে আচ্ছা, এই যে র্যাপিড অ্যাক্টিং যেগুলো, ওকে, সো র্যাপিড অ্যাক্টিং যেগুলো, এগুলো হচ্ছে আমাদের পিক টাইম কত দেখেন, তারপর যে ডিউরেশন আপনি কতক্ষণ পর্যন্ত এটা শরীরে কাজ করবে। তারপর আছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন অনেক প্রকার টাইপস, র্যাপিড অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট, আর আছে লং অ্যাক্টিং। হ্যাঁ, ওকে, সো এইটা একটু আপনারা একটু নোট করে রাখবেন। আর আমরা একটা শীটটা দিয়ে দেবো। আর আমাদের এই বইতে কিন্তু এগুলো আছে, যদিও এই বইটা একটু ছোট, বাট এটা সাদা কাগজে করা। আমরা একটু এই জন্য এবার মোটামুটি এই বইটা একটু সাইজটা একটু ছোট। তো যাই হোক, আপনারা হচ্ছে এটাতে গত বছর প্রায় 80% প্লাস কিন্তু কমন আসছিল। আশা করি এবারও আপনারা ম্যাক্সিমাম কমন পাবেন। না, ওকে, আচ্ছা, সো দেখেন, আচ্ছা এখানে আরেকটা নোট আছে, ছোট শর্ট নোট, সেটা আছে যে যে এখানে 3টা সিমটমস অফ ডায়াবেটিস, 3P, এটাকে বলে 3P। ওকে, কি বলে আমাদের পলি, কারণ এখানে কি প্রত্যেকটাই হচ্ছে পি দিয়ে শুরু, এই যে 3Ps, এটা কি বলে দেখেন আমাদের? পলিডিপসিয়া, পলিউরিয়া, পলিফেজিয়া। পলিডিপসিয়া মানে কি? পলিডিপসিয়া পরীক্ষা আসতে পারে যে ইনক্রিজ ইন থার্স্ট, এটার মিনিং কি? ইনক্রিজ ইন থার্স্ট, এটার মিনিং হচ্ছে আপনার পলিডিপসিয়া, ইনক্রিজ ইন থার্স্ট। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর পরীক্ষায় আসতে পারে ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশনের ফার্স্ট সাইনও কিন্তু হচ্ছে এই থার্স্ট বা তৃষ্ণা লাগা। ওকে, আচ্ছা, তারপর কি আছে? পলিউরিয়া মানে কি? ফ্রিকোয়েন্ট ইউরিনেশন মানে হচ্ছে কি বারবার ইউরিন আসা বা ইউরিন আর্জেন্সি বারবার আসা, এটা হচ্ছে যে পলিউরিয়া। এটা কি? পলিফেজিয়া। ওকে, পলিফেজিয়া মানে হচ্ছে তার ক্ষুধার পরিমাণ বেশি লাগবে। এ রাইজ ইন অ্যাপেটাইট, মানে অ্যাপেটাইট, তার ক্ষুধার পরিমাণ বেড়ে যাবে। সো যদি পরীক্ষা আসে যে 3Ps অফ ডায়াবেটিস কি? পলিডিপসিয়া, পলিউরিয়া এন্ড পলিফেজিয়া। ক্লিয়ার?
ওকে, নোটগুলো দিয়ে দেবো আজকে, কালকে দিতে পারিনি, আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আপনারা যারা যারা হচ্ছে আমাদের এই নোটটা নিবেন, সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন। ক্লাসটা শেয়ার করলে আপনারা হচ্ছে এই যে শীটটা আছে এটা আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আপনারা সবাই যারা যারা এই এটা পেতে চান, আমাদের পিডিএফটা, আপনারা অবশ্যই হচ্ছে আজকে ক্লাসটি শেয়ার করে দিবেন, কেমন? আচ্ছা, সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের, সো আমি এটা হচ্ছে একটু পিন করে দিব কমেন্টে, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সবাই ওই গ্রুপটা জয়েন করবেন, ওখানে পেয়ে যাবেন না পোস্ট বেসিকের ক্লাস আমিও নেব, আর পাশাপাশি হচ্ছে আমাদের অন্য টিচার আছে তারাও নিবে, কেমন? আচ্ছা, আমি চলে যাচ্ছি পরের যে প্রশ্নটা আছে। পরের প্রশ্ন দেখেন, ডিউরিং হুইচ অফ দ্য ফলোইং স্টেজ অফ লেবার উড দ্য নার্স অ্যাসেস, নার্স গতকালকে অ্যাসেসমেন্ট টেকনিক পড়াইছিলাম তাই না? কি আছে দেখেন, ক্রাউনিং। এই ক্রাউনিংটা হচ্ছে মূলত কোন স্টেজে হয়ে থাকে? ক্রাউনিং আমি একটু মানে প্রত্যেকটা পেজে একটু ছবি আকারে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, যাতে করে আপনি ভুলে না যান পরীক্ষার হলে যাতে আপনি ভুলে না যান, কেমন? ওকে, আপনি যাতে পরীক্ষার হলে ভুলে না যান, এই জন্যই হচ্ছে মূলত এইটা করা। আর আপনারা যারা বইটা নিবেন, বইয়ের জন্য অনেকেই কমেন্ট করছেন, আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, 0132622001, এই নাম্বারটা, এটা আমাদের অফিসে বই সেকশনে। আর আমাদের স্পেশাল হচ্ছে ভর্তির জন্য আমাদের পেজ বা আমার নাম্বারে, সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? ওকে, সো ক্রাউনিং হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। ওকে, দেখেন টোটাল শেয়ার করছে আমাদের অমিত বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই শেয়ার করে দিবেন, না আপনারা সবাই শেয়ার করে দিলেই আজকে ক্লাসটা আপনাদের বন্ধুরা, ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই দেখতে পাবে। হ্যাঁ, তো এটাই চাই যে যারা যারা এই ফ্রি ক্লাসে আছেন আহ, আপনারা সবাই যাতে ক্লাসটা করতে পারে, আজকের ক্লাসটা, কেমন? তো এই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা ক্লাসটা সবাই শেয়ার করে দিবেন। ওকে, ওকে, সো মেইনলি হচ্ছে কিন্তু আমাদের যে লেবারের স্টেজ হচ্ছে মেইনলি কিন্তু হচ্ছে আমাদের তিনটা, কেমন? ওকে, সো হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ যেটা দ্য ল্যাটেন্ট ফেজ এন্ড অ্যাক্টিভ ফেজ, যেটাকে বলে মূলত অ্যাক্টিভ ফেজ হচ্ছে সব থেকে লংগেস্ট, মানে এটা সবচেয়ে বেশি ডিউরেশন থাকে। যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ হচ্ছে আমাদের কি এক্সপালশন, এক্সপালশন মানে হচ্ছে বের হয়ে যাওয়া, ঠিক আছে? এক্সপালশন মানে কি বের হয়ে যাওয়া। সো এই যে ক্রাউনিং, দেখেন ক্রাউনিং মানে হচ্ছে বের হয়ে সার্ভিস থেকে বের হয়ে যাওয়া তার হেডটা। সো এটাও কিন্তু হচ্ছে সেকেন্ড স্টেজের, কারণ হচ্ছে এক্সপালশন মানে হচ্ছে বের হয়ে যাওয়া। তারপর থার্ড স্টেজে আমাদের প্লাসেন্টাল ডেলিভারি, যেটা হয় পরীক্ষা আসতে পারে যে প্লাসেন্টাল ডেলিভারি কোন স্টেজে হয়, হ্যাঁ, যে প্লাসেন্টাল যে এক্সপালশন অফ প্লাসেন্টা এটা কোন স্টেজে হয়, এই ধরনের কিন্তু কোশ্চেন আসতে পারে। এই ধরনের কিন্তু এইখান থেকে আমাদের আপনাদের পার্টোগ্রাফ থেকে বা এই লেবার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই, এবং গাইনি রিলেটেড যে ডিজিজ গুলো আছে এখান থেকে কিন্তু পরীক্ষা, যেমন পোস্টপার্টাম হেমোরেজ, তারপর হচ্ছে অ্যাবর্শন, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, কেমন? ওকে, ওকে, সো ফার্স্ট স্টেজকে বলা হয় কি ল্যাটেন্ট ফেজ, পরীক্ষা আসতে পারে যে হুইচ স্টেজ কল ল্যাটেন্ট স্টেজ বা ল্যাটেন্ট ফেজ। সো ল্যাটেন্ট ফেজ হচ্ছে কি ফার্স্ট স্টেজ, তাই না? ওকে, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর সেকেন্ড ফেজ অ্যাক্টিভ ফেজ, স্টেজ 2 হচ্ছে অ্যাক্টিভ ফেজ, এটাকে কি বলে? অ্যাক্টিভ ফেজ বলে, অ্যাক্টিভ ফেজ। ওকে, এই লেবার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, আচ্ছা, আর লাস্টেরটা হচ্ছে আমাদের প্লাসেন্টা ডেলিভারি ফেজ, অথবা আরেকটা আছে আমাদের যে ট্রানজিশন ফেজ। ওকে, সো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, এজেন্ট দ্যাট হ্যাজ দ্য পাওয়ার টু কিল মাইক্রো অর্গানিজম, কোন এজেন্টটা
মাইক্রো অর্গানিজমকে কিল করতে পারে। ও সরি, আচ্ছা এটা মুছে দিলাম। কি আছে আমাদের? ব্যাকটেরিসাইড, অ্যান্টিসেপটিক, তারপর ব্যাকটেরিয়াস্টেট, তারপরে ডিসইনফেকশন। হ্যালো, 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 জি বলেন বলেন। আচ্ছা তো এই নম্বরে পার্সোনাল পাঠিয়ে দিন, আমি ক্লাসে আছি। আচ্ছা, সো এজেন্ট দ্যাট হ্যাজ দ্য পাওয়ার টু কিল মাইক্রোঅর্গানিজম, এটা কারেক্ট আনসার কি ডিসইনফেকশন হচ্ছে আমাদেরকে কিল মাইক্রোঅর্গানিজম। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে ডিসইনফেকশন কিল মাইক্রোঅর্গানিজম। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আরেকটা জিনিস পড়ি, ইন দ্য অ্যাবসেন্স অফ প্যাথোলজি, ইন দ্য অ্যাবসেন্স অফ প্যাথোলজি, যে কোনো প্রকার প্যাথোলজি ছাড়া এ ক্লায়েন্ট রেসপিরেটরি সেন্টার ইজ স্টিমুলেটেড বাই। মনে করেন আপনার কোনো ধরনের কোনো ডিজিজ নাই বা সো এ ক্লায়েন্ট রেসপিরেটরি সেন্টার ইজ স্টিমুলেটেড, আমাদের শরীরে যে আমাদের ব্রেইনে যে রেসপিরেটরি সেন্টার, এই সেন্টারটা কি দ্বারা আমাদের স্টিমুলেটেড হয়? এইটা সবাই একটু কারেক্ট আনসার কারা কারা জানেন একটু সবাই জানিয়ে দেন। অক্সিজেন, ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড। দেখেন এখানে এই কোশ্চেনটা হয়তো একটু কঠিন লাগতে পারে, এখানে আমরা বিস্তারিত আছে কি আছে, যেমন এটা রেশনাল যেটা, সেটা হচ্ছে কি দা রেসপিরেটরি সেন্টার ইন দা মেডুলা। রেসপিরেটরি সেন্টার কোথায় অবস্থিত? আমাদের যে মেডুলা, এই যে পন্স, মেডুলা, মেডুলা অবলাঙ্গাটা এখানে এখানে থাকে ব্রেইনে। সো এখানে হচ্ছে আমাদের, দেখেন এখানে আবার পজিটিভ আয়ন আছে, নেগেটিভ আয়ন। আচ্ছা, তো এখানে দেখেন কি হয় আমাদের দা রেসপিরেটরি সেন্টার, পরীক্ষা আসতে পারে রেসপিরেটরি সেন্টার কোথায় অবস্থিত ব্রেনের, সেটা হচ্ছে আমাদের মেডুলাতে অবস্থিত। হ্যালো, ওকে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আমাকে আরেকটা ফোন দিয়েন। ওকে ঠিক আছে। আচ্ছা, সো দা রেসপিরেটরি সেন্টার ইন দা মেডুলা রেসপন্স প্রাইমারি টু ইনক্রিজ কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন ইন দা ব্লাড। সো আমাদের শরীরে কোনো প্রকার প্যাথোলজি মানে হচ্ছে কোনো প্রকার ডিজিজ, ওকে, কোনো প্রকার প্যাথোলজি ছাড়া যে এ ক্লায়েন্ট রেসপিরেটরি সেন্টার ইজ স্টিমুলেটেড বাই কার্বন ডাই অক্সাইড, যখন আমাদের ব্লাডে কার্বন ডাই অক্সাইড থাকে বা ব্রেনে যখন কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, তখন হচ্ছে আমাদের যে এই যে স্টিমুলেশন হয়, আমাদের যে স্টিমুলেশন হয় যখন হচ্ছে কার্বন ডাই অক্সাইড আমাদের এই যে মেডুলাতে থাকে। ওকে, সো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড ইন দ্য অ্যাবসেন্স অফ প্যাথোলজি এ ক্লায়েন্ট রেসপিরেটরি সেন্টার ইজ স্টিমুলেটেড। আমাদের যে রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেট হয় কখন? যখন কার্বন ডাই অক্সাইড সেখানে ইনক্রিজ বা প্রবেশ করে। কেমন? ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে, কি আছে? দা প্রাইমারি প্রবলেম দ্যাট ক্যান, দা প্রাইমারি প্রবলেম দ্যাট ক্যান, আচ্ছা কি আছে? the primary problem that can occur as a result vomiting in the immediate postoperative period, মানে হচ্ছে the primary problem that can occur as a result of, মানে কিসের কারণে হচ্ছে যে আপনার কিসের কারণে আপনার পোস্টঅপারেটিভে ইমিডিয়েটলি ভমিটিং হতে পারে, যে আমাদের শরীরে কিসের কারণে আমাদের পোস্টঅপারেটিভে ইমিডিয়েটলি ভমিটিং হতে পারে? কি আছে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তার মধ্যে আমাদের কি আছে? ডেইসেন্স, তারপর কি আছে? শক, উন্ড, কন্টামিনেশন। আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে, তারপর ডেইসেন্সের কারণে, তারপর হচ্ছে শকের কারণে, আমরা যদি পেশেন্ট যদি শকে চলে যায়, কারণ পেশেন্টের হাইপোভলিক শক হতে পারে এই যে পোস্ট অপারেটিভ যে পিরিয়ডটা আছে, আর্লি পোস্ট অপারেটিভে বা ইমিডিয়েট পোস্ট অপারেটিভ। ওকে, সো এখন এখানে কিসের কারণে হয়? দেখেন এখানে কি আছে? পোস্ট অপারেটিভ সার্জারি পেশেন্ট আর prone to electrolyte dearrangement related to the loss of, যেমন হচ্ছে পোস্ট অপারেটিভে, সরি ফোন আসছে। হ্যালো, ইসলাম,
আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে আমি ক্লাসে, ওকে ঠিক আছে। আচ্ছা দেখেন কি আছে যে পোস্ট অপারেটিভে একটা পেশেন্টের কি হয়, ইলেকট্রোলাইট ডিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, ওকে, ডিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, কারণ কি হতে পারে, তার লস অফ ব্লাড, তার যেহেতু পোস্ট অপারেটিভ লস অফ ব্লাড যেতে পারে, বডি ফ্লুইড যেতে পারে, দা স্ট্রেস, তার যে স্ট্রেস থাকে, তার যে সার্জারি হওয়ার কারণে তার যে স্ট্রেস, তারপর ইন্ট্রাভেনাস ফ্লুইড, যে বিভিন্ন ধরনের ইন্ট্রাভেনাস ফ্লুইড তাকে যে দেয়া হয়, এই কারণে হতে পারে। তো এটা কারণে হচ্ছে তার যে ইন্ট্রাভেনাস ফ্লুইড যেগুলো আমরা দেই, এর মধ্যে অনেকগুলো আছে সোডিয়াম, অনেকগুলো যেমন বিভিন্ন ধরনের যে ইন্ট্রাভেনাস ফ্লুইড আমরা দিয়ে থাকি, এই কারণে হচ্ছে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে, তারপর ব্লাড ট্রান্সফিউশনের কারণে হতে পারে, ওকে। তারপরে আন্ডারলাইং সার্জিক্যাল ডিজিজ, তো এইসব কারণে হচ্ছে কিন্তু তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা সবচেয়ে বেশি হয়, এই জন্য তার মূলত এই ভমিটিংটা হয়ে থাকে। সো ইলেকট্রোলাইট দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ইলেকট্রোলাইট দিয়ে কিন্তু পরীক্ষা আসতে পারে। সো সেক্ষেত্রে ইলেকট্রোলাইটের যে নর্মাল ভ্যালু আছে এইটাই নিয়ে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে এর আগেও, যে সোডিয়ামের নর্মাল ভ্যালু কত, তারপরে পটাশিয়ামের নর্মাল ভ্যালু কত, যে ক্লোরাইড দেখেন সোডিয়ামটা বেশি ইম্পর্টেন্ট, 135 to 145, তারপর যে পটাশিয়াম, ওকে। সো এইটা আপনারা সবাই একটু দেখে নিবেন। তো তারপর আমরা একটু দেখি যে আমাদের যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের যেমন হাইপো এবং হাইপার, যেমন সোডিয়ামের যেটাকে আমরা বলি যে Na প্লাস বা নাট্রিয়াম বলি, তাই না, যে এটাকে আমরা যদি হাইপো হয় যে হাইপোনাট্রিমিয়া, তো হচ্ছে হাইপোনাট্রিমিয়া যদি এখানে দেখেন, সো এখানে হাইপোনাট্রিমিয়া কখন হয়, যখন 135 এর নিচে হয় তখন হাইপোনাট্রিমিয়া হয়, ওকে। সো হাইপোনাট্রিমিয়া হলে কি কি হতে পারে, যেমন তার সিজার হতে পারে, কমা হতে পারে, ডিক্রিজ বিপি, তার বিপি কমে যেতে পারে। সো হাইপোনাট্রিমিয়া হলে কি হতে পারে, তার বিপি কমে যেতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে, তাই না, ওকে। তারপর কি আছে দেখেন, এই যে হাইপারনাট্রিমিয়া যদি 145 বেশি থাকে, হাইপারনাট্রিমিয়া তার কি হতে, ইডিমা হতে পারে, তারপর তার বিপি বেড়ে যেতে পারে, এবং ফ্লুইড রিটেনশন হতে পারে, কি ফ্লুইড রিটেনশন হতে পারে। তো হচ্ছে আপনার এই যে তারপর পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, তো হচ্ছে এটা কি হচ্ছে আমাদের 3.5 থেকে 5.0, এটা নরমাল, যদি 3.5 এর নিচে থাকে তাহলে হাইপোক্যালিমিয়া, ওকে। তো হাইপোক্যালিমিয়া হলে আমাদের এই যে প্যারালাইটিক আইলিয়াস, মাসেল ক্রাম্পিং, সো যাদের হচ্ছে মাসেল ক্রাম্পিং হয় বা মাসেল ক্রাম্পিং, তো তাদের কি হতে পারে, যে পটাশিয়াম কমে যেতে পারে এই কারণে। আর যদি হচ্ছে তার পটাশিয়াম যদি বেড়ে যায়, তার পটাশিয়াম বেড়ে গেলে কি হতে পারে, ডায়রিয়া হতে পারে, পটাশিয়াম বেড়ে গেলে যে হাইপার ক্যালিমিয়া হলে তার ডায়রিয়া হতে পারে, ওকে। তারপরে যে প্যারালাইসিস ইন এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস মানে কি, এক্সট্রিমিটিস মানে যে আপার এক্সট্রিমিটিস মানে আমাদের হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল এগুলো, আচ্ছা, এক্সট্রিমিটিস, ওকে। তারপর হচ্ছে ক্যালসিমিয়া, যদি হাইপোক্যালসিমিয়া হয় 9 থেকে 11, যদি হাইপোক্যালসিমিয়া হয় সেক্ষেত্রে আমাদের যে কার্পাল স্পাজম হতে পারে, হাতের যে কার্পাল বোন আছে সেখানে স্পাজম হতে আচ্ছা। তারপর আর কি কি হতে পারে, আমাদের এই যে কন্ট্রাকশন অফ ফেসিয়াল মাসেল, তারপর এই যে হাইপার ক্যালসিমিয়াতে আমাদের বোন পেইন হতে পারে, বা কিডনি স্টোন হতে পারে হাইপার ক্যালসিমিয়ার কারণে, ক্যালসিয়াম যদি বেশি হয়ে যায় তখন তার কি কিডনিতে স্টোন হতে পারে, কেমন, ওকে। সো একটা কি আমাদের ম্যাগনেসিয়াম, দেখেন এই যে হাইপোম্যাগনেসিমিয়া, তো সেক্ষেত্রে 1.5 এর নিচে যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আর একটা হচ্ছে আমাদের যদি 2.5 এর যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ইজ সিডেটিভ, দেখেন পরীক্ষা আসতে পারে যে ইলেকট্রোলাইটের মধ্যে কোনটা সিডেটিভ, এটা কিন্তু একটা কি নোট হতে পারে আপনাদের জন্য, যে ম্যাগনেসিয়াম ইজ সিডেটিভ, ওকে। এটা একটু নোট করে রাখবেন যে ম্যাগনেসিয়াম যদি অত্যাধিক হয় তাহলে তার সিডেশন হতে পারে, তার সিডেশন হতে পারে, ক্লিয়ার। সো এটা একটু নোট করে রাখবেন যে ম্যাগনেসিয়াম ইজ এ সিডেটিভ। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, আচ্ছা তার আগে যে পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশন, যেহেতু পোস্ট অপারেটিভের একটা কোশ্চেন বললাম, সো পোস্ট অপারেটিভের কিন্তু কমপ্লিকেশন হতে পারে। আর আমরা মূলত একটা প্রশ্ন যখন পড়াই আপনাদেরকে ট্রাই করি যে এটা রিলেটেড আর কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এবং এগুলাই কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে এগুলাই আসবে, এভাবে আপনি 100-200 প্রশ্ন সলভ করলে দেখবেন যে ফুল বই আপনার আয়ত্তে চলে আসবে, কেমন, ওকে। সো ক্লাসটা আপনাদের কেমন লাগে সেটা একটু সবাই কমেন্টে জানিয়ে দেবেন। সো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে আমাদের হচ্ছে যে পালমোনারি এম্বোলিজম হতে পারে, পালমোনারি এম্বোলিজমের কারণে কি কি হয়, যে চেস্ট পেইন হতে পারে, ডিজনিয়া হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, অ্যাংজাইটি, তারপর নিউমোনিয়া হতে পারে,
যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের কারণে নিউমোনিয়া হতে পারে, তাই না? ওকে, সো নিউমোনিয়া, তারপর হচ্ছে আমাদের অ্যাটিলেকটেসিস, তারপর ইনফেকশন হতে পারে, ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে, তাই না? ডিপ ভেইন থ্রম্বোসিস, এই পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এগুলো একটু মনে রাখবেন, যে পালমোনারি এম্বোলিজম, নিউমোনিয়া, অ্যাটিলেকটেসিস, ইনফেকশন, ডিপ ভেইন থ্রম্বোসিস, তারপরে প্যারালাইটিক আইলিয়াস, এটা মানে কি হচ্ছে যে ডিক্রিজ বাওয়েল সাউন্ড। কারণ হচ্ছে আপনারা যখন জেনারেল অ্যানেস্থেসিয়া দেয়, দেখবেন যে জেনারেল অ্যানেস্থেসিয়া রিকভারি পিরিয়ডে হচ্ছে বারবার আমাদের যে পেরিস্টালসিস মুভমেন্ট, আমাদের যে পেরিস্টালসিস, এটাকে কি বলে? পেরিস্টালসিস মুভমেন্ট বলে। আমাদের যে ভাওয়েল সাউন্ড, এটাকে বলে পেরিস্টালসিস মুভমেন্ট। এটা দেখে, কারণ হচ্ছে আপনার ওই আমাদের যে ইন্টারনাল যে অর্গান গুলো আছে, এগুলো হচ্ছে তার যে অ্যানেস্থেসিয়া দিয়ে রিকভারি হয়েছে কিনা, এই জন্য। সো এইটা হচ্ছে আমাদের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, যদি রিকভারি না হয়, অ্যানেস্থেসিয়া যদি না না হয়, রিকভারি হয়, সেক্ষেত্রে এই প্যারালাইটিক আইলিয়াস হতে পারে, হাইপোভলিমিক শক হতে পারে যে ব্লিডিং এর কারণে। ওকে, ইউরিনারি রিটেনশন হতে পারে, হ্যাঁ। সো হচ্ছে যদি হচ্ছে 8 থেকে 10 ঘন্টা পরে, যদি পোস্ট অপারেটিভ 8 থেকে 10 ঘন্টা পরে যদি সে তার ডিউ টু অ্যানেস্থেসিয়ার কারণে, কারণ আমাদের ইন্টারনাল যেটা বললাম যে ইন্টারনাল অ্যানেস্থেসিয়া যদি 8 থেকে 10 ঘন্টার ভিতরে যদি না করে রিকভারি হয়, সেক্ষেত্রে যেটাকে বলে ইউরিনারি রিটেনশন। ওকে, আচ্ছা, আরেকটা যাবে কি রেনাল ডিসফাংশন। সো এগুলো সবাই নোট করে রাখবেন, এটা আমি পিডিএফটা সবাইকে দিয়ে দেব, কেমন? সো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এইভাবে যদি আপনি প্রশ্ন পড়তে পারেন, মানে আপনি একটা টপিকের একটা প্রশ্ন পড়বেন, মানে ওই টপিক দিয়ে কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বা ওই টপিকের যে গুরুত্বপূর্ণ কি কি আছে, এগুলো সবকিছু কিন্তু আপনি একবারে পড়ে ফেলবেন। যদিও আমাদের একটু সময় কম, বাট আমাদের স্পেশাল ব্যাচে আমরা যখন ক্লাস দিব, আমরা আপনাদেরকে পোস্ট বেসিক যে আমাদের আগামী যে 20টা ক্লাস হবে, এই 20টা ক্লাস প্রত্যেকটাই আমাদের এভাবে একটু ইনফরমেটিভ থাকবে, এবং গুরুত্বপূর্ণ আমরা ইনফরমেশন গুলো প্রত্যেক টপিকে দিয়ে দেব, এবং আপনাদেরকে বলে দিব যে দেখবেন যে এখান থেকে পরীক্ষা ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। ওকে, সো অনলাইনে ভর্তির জন্য প্রসেস আমার, আচ্ছা, সো অনলাইনে ক্লাসগুলো হবে আমাদের ইনশাল্লাহ। যারা ভর্তি হবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, না অথবা আমাদের পেজ ইনবক্স করবেন। পেজে যেহেতু এখন অ্যাডমিশন পিরিয়ড, আমাদের অ্যাডমিশন পিরিয়ডে প্রচুর মেসেজ আসে, আপনারা ডিরেক্টলি লিখবেন না যে পোস্ট বেসিকে ভর্তি, অথবা সরাসরি ফোন দিলে ভালো হয় আমাদের নাম্বারে। ওকে, এই নাম্বারে আপনারা ফোন দিবেন, এই যে নাম্বারটা আছে এটা আমার নাম্বার, এই নাম্বারে ফোন দিবেন, কেমন? ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এবং ক্লাসটা শেয়ার করেছেন। যারা যারা ক্লাসটা শেয়ার করেছেন তারা হচ্ছে আজকের এই পিডিএফটা সবাই পেয়ে যাবেন, কেমন? ওকে, সো এখন যে প্রশ্নটা আছে, ওকে, কি আছে দেখেন, দ্য নার্স ইজ অ্যাডমিটিং এ ক্লায়েন্ট হু ইজ সাসপেক্টেড কি ফ্লুইড ইমব্যালেন্স, তার কি ফ্লুইড ইমব্যালেন্স আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ বডি ফ্লুইড ব্যালেন্স ইজ, ঠিক আছে, যেমন হচ্ছে আপনি একটা পেশেন্টকে ভর্তি করাইছেন, তার সাসপেক্টেড কি হয়েছে, তার শরীরে ফ্লুইড ইমব্যালেন্স আছে। ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, আপনারা যে আপনি কোন ইন্ডিকেটর দিয়ে বডি ফ্লুইড ব্যালেন্সটাকে দেখবেন, যে ডেইলি ওয়েট বা কি আছে ডেইলি ওয়েট, তারপর সিরাম, সোডিয়াম লেভেল, মেজার ইনটেক এন্ড আউটপুট, ব্লাড প্রেশার। এটা কারেক্ট আনসার কি হবে? আমাদের একজন বলছে অনলাইনে ভর্তি হয়ে, হ্যাঁ আমাদের অনলাইনে ভর্তি হয়ে যাবে, আপনারা আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে, কেমন? ওকে, সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। ওকে, আর আমাদের যে ফ্লুইড ইমব্যালেন্স মানে হচ্ছে আমাদের শরীরের হচ্ছে যে ফ্লুইড এবং যে ইলেকট্রোলাইট, এটা যদি ইমব্যালেন্স হয়, ঠিক আছে, ওকে, ফ্লুইড ইমব্যালেন্স বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তো সেক্ষেত্রে আমরা কি করবো, যে মেজার ইনটেক, যে আপনি হচ্ছে তার ইনটেক এবং আউটপুট যদি দেখেন যে তার শরীরে ফ্লুইড ইমব্যালেন্স আছে কিনা, যে সে কতটুকু, মানে সে ইনটেক করলো 1 লিটার, ওকে, বাট সে ইউরিন পাস করলো মনে করেন যে 200 ml, সো সেক্ষেত্রে যদি বেশি হয় সেটা হচ্ছে আমাদের ফ্লুইড ইমব্যালেন্স, কেমন? ওকে, সো সেক্ষেত্রে আমাদের দ্য ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ বডি ফ্লুইড ব্যালেন্স, এটা হচ্ছে আমাদের মেজার্ড ইনটেক অ্যান্ড আউটপুট, ওকে,
সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে, দেখেন পরের প্রশ্নটা হচ্ছে কি আছে, দ্য হরমোন কি আছে, the hormone known to participate in metabolism of calcium and phosphorus, যে কোন হরমোনটা আমাদের মেটাবলিজমে সাহায্য করে, কি ক্যালসিয়াম এবং ফসফরাস কি আছে, কি কি আছে দেখেন, মিনারেল, তারপর আছে আমাদের ক্যালসিটোনিন, গ্লুকাগন, এবং আরেকটা আছে আমাদের গ্লুকোকর্টিকয়েডস। ওকে, সো এর মধ্যে হচ্ছে আমাদের গ্লুকাগন কি করে, আমাদের গ্লুকাগন যে হরমোনটা আছে এটা কি করে, গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে, গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে কি, গ্লুকাগন। হ্যালো, ঠিক আছে, ফার্স্ট টাইম মেসেজ করেন। ওকে, সো এর মধ্যে হচ্ছে যে দা হরমোন নোন টু পার্টিসিপেট ইন মেটাবলিজম, যে এর মধ্যে কোন হরমোনটা ক্যালসিয়াম ও ফসফরাস মেটাবলিজমে সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের ক্যালসিটোনিন। এই ক্যালসিটোনিন হচ্ছে আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাস মেটাবলিজমে সাহায্য করে। আর পাশাপাশি এই গ্লুকাগন আমাদের মেটাবলিজমে সাহায্য করে, কোনটা, গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে গ্লুকাগনের। পরীক্ষা যদি আসে যে গ্লুকাগন যে কি আসতে পারে, দ্য হরমোন নোন টু পার্টিসিপেট দ্য মেটাবলিজম অফ গ্লুকোজ, ঠিক আছে, অথবা গ্লুকোজ মেটাবলিজম ইন গ্লুকোজ মেটাবলিজম, যে দ্য হরমোন নোন টু পার্টিসিপেট ইন গ্লুকোজ মেটাবলিজম, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কি গ্লুকাগন, তখন লিখবেন হচ্ছে গ্লুকাগন। কেমন? ওকে, সো চলে যাচ্ছে পরের যে প্রশ্নটা আছে, শার্প ইনস্ট্রুমেন্ট শুড নট বি স্টাইলাইজ, যে স্টাইলাইজ বাই কি আছে, শার্প ইনস্ট্রুমেন্ট শুড নট বি স্টাইলাইজড বাই অটোক্লেভিং, তারপর কি আছে, বয়েলিং, হট এয়ার ওভেন। একটু তাড়াতাড়ি পড়া যাচ্ছে আজকে। তো এর মধ্যে দেখেন আমাদের যে শার্প ইনস্ট্রুমেন্ট সব সময় হচ্ছে আমাদের কি কি আছে, শার্প ইনস্ট্রুমেন্ট শুড নট বি স্টেলাইজড বাই, সবাই কারেক্ট আনসার দেন। দেখেন এখানে আমরা কিছু নোট করে রাখছি আপনাদের জন্য বোঝার জন্য, যাতে করে আপনি যদি হচ্ছে ভিজুয়ালি দেখার মাধ্যমে কোনো কিছু পড়েন, তাহলে হচ্ছে আপনি যদি ছবির মাধ্যমে পড়তে পারেন, এটা সব থেকে ভালো হয় ছবির মাধ্যমে। কেমন? যেমন হচ্ছে বিদেশে যখন হচ্ছে আপনাকে যখন কোনো আগ্নেয়গিরি পড়ায়, তখন তারা আগ্নেয়গিরির কাছে নিয়ে যায়, যখন ওয়াটারফল পড়ায় বা ঝর্ণা পড়ায়, তখন তাকে ঝর্ণার কাছে নিয়ে যায়। সো বাট আমরা তো বাংলাদেশে, যেমন আমরা যারা দক্ষিণবঙ্গে বিশেষ করে যারা বরিশাল, তারা কখনো পাহাড় কিন্তু ওইভাবে আমরা স্টুডেন্ট অবস্থায় দেখি নাই, ঢাকায় না আসা পর্যন্ত, বা ঝর্ণা আমরা দেখি নাই, শুধু বইতেই দেখছি। কেমন? বাট এটা যদি ফিজিক্যালি আপনি যদি ভিজুয়ালি কোনো কিছু দেখেন, এটা সব থেকে বেশি মেমোরাইজ হবে আর কি। তো যাই হোক, কি আছে দেখেন, তো আপনি পড়ার সময় সবসময় চেষ্টা করবেন যে ওই রিলেটেড কিছু পিকচার বা ভিজুয়াল কিছু দেখার জন্য, তাহলে আপনার এটা বেশি বেশি দিন পর্যন্ত আপনার ব্রেনে ক্যাপচার করে রাখবে। ওকে, আর আপনারা অবশ্যই আমাদের পেজ একটু লাইক বা ফলো দিয়ে রাখবেন। আর পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আপনাদের যারা জুনিয়র বা পরিচিত যদি কেউ নার্সিং অ্যাডমিশন প্রিপারেশন, যেটা আমাদের গার্ডিয়ানের বাংলাদেশের প্রথম অ্যাডমিশন প্রিপারেশন যে এটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আমাদের গার্ডিয়ান, এবং আমরা কিন্তু মাস্টার্স পর্যন্ত প্রিপারেশন নেয়, একদম নার্সিং অ্যাডমিশন থেকে শুরু করে নার্সিং অ্যাডমিশন, তারপরে পোস্ট বেসিক, তারপরে এই লাইসেন্স, তারপরে হচ্ছে আমাদের এমএসএন, নার্সিং জবের প্রিলিমিনারি, রিটেন, ভাইবা, এ টু জেড আমাদের মেডিকেলে যতগুলো কোর্স আছে সবই আছে। এবং অ্যাডমিশনটা আমাদের একদম বৃহৎ, বাংলাদেশের প্রায় আহ, প্রায় 45 ডিস্ট্রিক্টে, মানে 45টা জেলাতে আমাদের ব্রাঞ্চ আছে। সো আপনাদের পরিচিত যারা অ্যাডমিশন টেস্ট দেবে, সবাইকে অবশ্যই সাজেস্ট করবেন, ইনশাল্লাহ আমরা ভালো সার্ভিস তাদেরকে দিব। ওকে, সো এটা আপনাদের কাছে অবশ্যই আমাদের অনুরোধ থাকবে, আপনাদের যে সকল ভাই বোন বা পরিচিত যারা নার্সিং অ্যাডমিশন নিতে, অবশ্যই আমাদের অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্ম, তাদের জন্য আশা করি খুব ভালো হবে। আর অবশ্যই আপনারা যারা আমাদের স্পেশাল ব্যাচে আসবেন, স্পেশাল ব্যাচে হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, তো হচ্ছে আপনারা যারা আমাদের স্পেশাল ব্যাচে আসবেন, আপনারা হচ্ছে সবাই
আমাদের লাইভ এক্সাম দিতে পারবেন। লাইভ এক্সাম আপনি বাসায় বসেই ওএমআর এর মাধ্যমে আপনারা টাইম ধরে এক্সাম দিবেন, আমরা এখানে বসে এটাকে অবজার্ভ করতে পারবো, কেমন? তো এটা আমরা অ্যাডমিশনে আমাদের যে অন্যান্য যে ব্যাচ আছে সেখানে আমরা লাইভ এক্সাম নেই, তারা জুমে আমাদের সাথে 1 ঘন্টা কানেক্টেড থাকে, তখন হচ্ছে তারা আমাদের সামনেই ওএমআর ফিল আপ করে ওএমআর এক্সাম গুলো দিয়ে থাকে, কেমন? ওকে, সো আপনারা যারা মাত্র 500 টাকা দিয়ে আপনারা পোস্ট বেসিক এটাতে ভর্তি হয়ে গেলে ইনশাল্লাহ এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসি যে শার্প ইনস্ট্রুমেন্ট আর আইডিয়ালি স্টেলাইজড বাই হচ্ছে হট এয়ার ওভেন। মূলত শার্প ইনস্ট্রুমেন্ট যেটা, এই যে শার্প ইনস্ট্রুমেন্ট শুড নট বি স্টেলাইজ, এখানে হচ্ছে শুড নট বি, যে আপনি কোনটা দ্বারা শার্প ইনস্ট্রুমেন্ট গুলা আমরা স্টেলাইজেশন করব না, সেটা হচ্ছে কি বয়েলিং। ওকে, সেটা হচ্ছে কি বয়েলিং। বাকি অন্য যেগুলো আছে শুধুমাত্র বয়েলিং দিয়ে করা যাবে না শার্প ইনস্ট্রুমেন্ট। কি কি থাকে? অটোক্লেভিং, হট এয়ার ওভেন বা অ্যান্টিসেপটিক সলিউশন, এই তিনটা দিয়ে আমরা করতে পারবো, কেমন? ওকে, আচ্ছা, সো এখন আমরা হচ্ছে তো হচ্ছে আমরা এগুলো দিন আমরা শুধুমাত্র হচ্ছে এখানে শার্প ইনস্ট্রুমেন্ট গুলো সবসময় যে পারফেক্টলি যদি আইডিয়াল যদি আমরা করতে চাই স্টাইলাইজেশন, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই হট এয়ার ওভেনের মাধ্যমে। ওকে, তো এখন এখানে কোন ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা কিছু এখানে লিস্ট রাখছি যে কি কি ইনস্ট্রুমেন্ট আপনারা কিভাবে স্টাইলাইজেশন করবেন, কেমন? যেমন হচ্ছে আমাদের যে ইমপ্রেশন ট্রেস যেগুলো আছে, আমাদের মেটাল ট্রে, এগুলো অটোক্লেভের মাধ্যমে, প্লাস্টিক ট্রে, তারপরে এগুলো আপনারা একটু দেখে নেবেন সবাই, এটা আমরা পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেব, ঠিক আছে? মেটালিক যেগুলো আছে সবগুলো হচ্ছে আমার এই যেখানে অটোক্লেভ আছে। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি পরের যে, দেখি পরের পেজে কি আছে। তো এখানে আমরা যে লুই পাস্তুর হচ্ছে সর্বপ্রথম আমাদের যে পাস্তুরাইজেশন প্রসেস, এটা আবিষ্কার করে কে? লুই পাস্তুর। আর কিছু হিস্ট্রি নিয়ে আসলাম আমরা, যে একদম অটোক্লেভিং এর বা স্টেরিলাইজেশনের যে এইটা। ওকে, কি আছে আমাদের মেথড অফ স্টেরিলাইজেশনের এবং ডিজিটেশনের মধ্যে কি আছে? ফিজিক্যাল মেথড আছে, আর একটা আছে কেমিক্যাল মেথড। তো ফিজিক্যাল মেথডের মধ্যে কি পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি স্টেরিলাইজেশনের ফিজিক্যাল মেথড বা নিচের কোনটি স্টেরিলাইজেশনের কেমিক্যাল মেথড? তো ফিজিক্যাল মেথডে সানলাইট আছে, ড্রাইং, ড্রাই হিট, ময়েস্ট হিট, ওকে, তারপর হচ্ছে আমাদের ফিল্ট্রেশন, তারপর হচ্ছে রেডিয়েশন, এগুলো। তারপরে আর অ্যালকোহল, আমাদের কেমিক্যাল মেথড হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইডস, ডাই, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের হ্যালোজেন, ফিনলস, এগুলো। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের, আচ্ছা, এই অটোক্লেভিং এর জন্য অটোক্লেভিং এর পরীক্ষা আছে যে কত ডিগ্রি সেলসিয়াসে অটোক্লেভিং করা হয়। 121 ডিগ্রি সেলসিয়াসে, টাইম হয়েছে 15 মিনিট 121 ডিগ্রিতে। আর এটা হয়েছে আমাদের প্রেশার হচ্ছে, ঠিক আছে, 15, প্রেশার হচ্ছে আমাদের 15। হ্যাঁ, বরিশাল সদরে আমাদের ব্রাঞ্চ আছে, বরিশাল সদরে আমাদের। ওকে, সো হচ্ছে আপনার অটোক্লেভিং এর যে আইডিয়াল যে টেম্পারেচার, সেটা হচ্ছে 15 ডিগ্রি প্যাসকেলে। যদি হচ্ছে আপনার 15 ডিগ্রি প্যাসকেলে হচ্ছে টোটাল টেম্পারেচার হচ্ছে 121 ডিগ্রি টেম্পারেচারে আমরা অটোক্লেভিং করে থাকি 121 ডিগ্রিতে। আর টাইম হয়েছে 15 মিনিট। আর এখানে প্যাসকেল যেটা, প্রেশার যদি 20 হয়, প্রেশার 20 হলে এখানে টেম্পারেচার বাড়বে, প্রেশার বাড়লে টেম্পারেচার বাড়বে, কিন্তু টাইম কমবে, কেমন? ওকে, সো এখানে রেশিও দেয়া আছে যদি পরীক্ষা আসে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ? আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে, দেখি পরের কি প্রশ্ন আছে। ও আচ্ছা, এখানে দেখেন কি আছে। আচ্ছা, কি আছে? দ্য ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি, দ্য ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি, দ্য ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি কি আছে? লুই পাস্তুর, আমাদের রবার্ট কচ, জোসেফ লিস্টার, আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং। এটা এটা কারেক্ট আনসার কি হবে? সবাই একটু কমেন্টে জানান। এই যে আলেকজান্ডার ফ্লেমিং যিনি, এটা কিন্তু পরীক্ষা আসে যে আমাদের যে পেনিসিলিন আবিষ্কার করেছিল, তাই না? পেনিসিলিন অ্যান্টিবায়োটিক যে আবিষ্কার করেছিল সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং।
এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসছে। হ্যাঁ, আর আমাদের এখানে আরেকটা যে অপশন আছে, যে এই যে রবার্ট কচ, এই রবার্ট কচ হচ্ছে আমাদের, রবার্ট কচ এর উনি হচ্ছে আমাদের যে ব্যাকটেরিওলজির যে ফাউন্ডার। হ্যাঁ, আমাদের যে ব্যাকটেরিওলজি, এটার হচ্ছে ফাউন্ডার্স অফ ব্যাকটেরিওলজি, এটাকে বলা হয় আমাদের রবার্ট কচ, তাকে বলা হয় ব্যাকটেরিওলজির। আর এই যে লুই পাস্তুর, লুই পাস্তুর হচ্ছে আমাদের যে পাস্তুরাইজেশনের যিনি ফাউন্ডার। ওকে, সো এখান থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে। এখানে আমরা আরো কিছু রাখছি যে ফাদার অফ বায়োলজি, মানে যতগুলো ফাদার নিয়ে যদি কোনো প্রশ্ন আসে এর বাইরে কিন্তু আসবে না। ফাদার অফ মডার্ন বায়োলজি ক্যারোলাস লিনিয়াস, শুধু লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস হবে। ফাদার অফ অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার ফ্লেমিং, বা ফাদার অফ, কোনটা ইম্পর্টেন্ট এখানে হচ্ছে ইমিউনোলজি, এডওয়ার্ড জেনার ইমিউনোলজির ফাদার। মাইক্রোবায়োলজি হচ্ছে আমাদের লিওয়েন হুক, মাইক্রোবায়োলজি হচ্ছে আমাদের আহ, অ্যান্টন ভ্যান লিওয়েন হুক, লিওয়েন হুক। তারপর হচ্ছে আমাদের আর ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি, এখানে দেখেন শুধু মাইক্রোবায়োলজি আর একটা মডার্ন মাইক্রোবায়োলজি। সো মডার্ন মাইক্রোবায়োলজি হচ্ছে আমাদের কি, লুই পাস্তুর। ওকে, লুই পাস্তুর হচ্ছে আমাদের মডার্ন মাইক্রোবায়োলজির ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি। ওকে, আচ্ছা। সো এই যে এমব্রায়োলজি, এমব্রায়োলজির ফাদার অফ এমব্রায়োলজি হচ্ছে আমাদের অ্যারিস্টটল। আর এই যে ব্যাকটেরিওলজি যেটা পড়াইলাম, যে ব্যাকটেরিওলজি, এটা হচ্ছে আমাদের রবার্ট কোচ। তারপর আরো কিছু আছে এখানে ফাদার টাইপের, আরো যা যা পরীক্ষায় আসার মতো যা আছে সবই এখানে আছে। তো আমি নোটটা দিয়ে দিলে আপনারা এখান থেকে হচ্ছে একবার দেখে নিতে পারবেন। না, ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে, দেখি পরে আর কি আছে প্রশ্ন, সবগুলো দিয়ে রাখছি এখানে। আচ্ছা, লাইফ স্প্যান অফ ব্লাড সেল, লাইফ স্প্যান অফ ব্লাড সেল, অথবা যদি পরীক্ষা আসে লাইফ অফ ব্লাড সেল, অথবা আরবিসি, লাইফ স্প্যান অফ আরবিসি 7 ডেজ, 14 ডেজ, 19 ডেজ, এখানে দেখেন আরো কিছু বিস্তারিত দেওয়া আছে যে কোনটার লাইফ স্প্যান কত। ওকে, তো আরবিসির হচ্ছে আমাদের 120 দিন, সবাই জানি তাই না। ডাব্লিউবিসির হচ্ছে 13 থেকে 20 দিন। এর মধ্যে যে ডাব্লিউবিসি যেগুলা ইয়ে আছে আমাদের, যে নিউট্রোফিল হচ্ছে 2 থেকে 5 দিন, ইসোনোফিল, ব্যাজোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, সবকিছু আছে। আপনার একটু প্লাটিলেটটা পরীক্ষা আসতে হবে। প্লাটিলেট হচ্ছে 10 দিন, প্লাটিলেট হচ্ছে 10 দিন, আরবিসি হচ্ছে 120 দিন, ডাব্লিউবিসি হচ্ছে 13 থেকে 20 দিন। 13 থেকে 20 দিন। ওকে, সো এইটা মাথায় রাখলেই মোটামুটি পরীক্ষা আসলে এখান থেকে আপনারা পেরে যাবেন। আর এখানে আরো কিছু আমরা দিয়ে রাখছি যে কোনটা লাইফ, দেখেন আমরা ট্রাই করছি যে আপনাদেরকে মানে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যে টপিকগুলো আছে এই টপিক রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো একবারে সলভ করে দেওয়ার জন্য, যাতে করে আপনি একটা প্রশ্ন ধরলে ওই প্রশ্ন যেহেতু শেষ সময়, এই শেষ সময়ে শেষ সময়ে আপনাকে বারবার যাতে চেঞ্জ না করতে হয়, কেমন? আচ্ছা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা সবাই কমেন্টে জানাবেন। ওকে, আচ্ছা। এখানে আছে যে আমাদের ব্রেন সেল হচ্ছে কি, ব্রেন সেল সবসময় থাকে, বোন সেল হচ্ছে 20 থেকে 30 বছর এগুলো একটু দেখে নিন সবাই। তো প্লাটিলেট ইম্পর্টেন্ট, প্লাটিলেটটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে, এই যে লিম্ফোসাইট হচ্ছে ওভার 1 ইয়ার, 1 বছর পর্যন্ত থাকে লিম্ফোসাইট। এ নর্মাল নিউবর্ন ইজ অ্যাবল টু সাক ব্রেস্ট সুন আফটার, আপনি হচ্ছে কখন একজন নর্মাল নিউবর্নকে সে ব্রেস্ট ফিডিং করতে দিবেন, সেটা কি আছে? সুন আফটার বার্থ, হাফ অ্যান আওয়ার আফটার বার্থ, 1 আওয়ার আফটার বার্থ, 2 আওয়ার আফটার বার্থ। এটা এইটা সবাই একটু কারেক্ট আনসার দেন। আরেকটা কি আছে দেখেন, এই যে আমাদের যেটা শাল দুধ বলি, যে আফটার ডেলিভারি যে মিল্ক প্রোডাকশন হয়, সেটা যে আমাদের ক্লোস্ট্রাম, ক্লোস্ট্রাম কন্টেইন যে বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্টস উইথ ইমিউনো ইনহ্যান্সিং কি আছে আমাদের প্রপার্টিস, ইমিউনোগ্লোবুলিন। এইটা কিন্তু পরীক্ষায় আসে যে আমাদের ক্লোস্ট্রামে কি বেশি থাকে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন থাকে। ওই যে পড়াইছিলাম যে ইমিউনোগ্লোবুলিন সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, ওকে। তারপর কি আছে আমাদের ল্যাক্টোফেরিন আছে, তারপর আমাদের হচ্ছে লাইসোজোম আছে, তারপর আমাদের কি আছে
ল্যাকটো পেরিক্সিডেস এবং হচ্ছে আমাদের আলফা ল্যাকটোঅ্যালবুমিন, বিটা ল্যাকটোঅ্যালবুমিন এবং ফ্যাট এগুলো থাকে। এখন পরীক্ষা আসতে পারে যে ক্লোস্ট্রামে কি কি থাকে। তো এইটা সবচেয়ে বেশি থাকে যে ইমিউনো গ্লোবিউলিন। কেমন? ইমিউনো গ্লোবিউলিন। কেমন? ওকে, সো এটা কিন্তু আপনাদেরকে পড়াইছিলাম যে যে ইমিউনোগ্লোবুলিনের যে টাইপস। ওকে, ইমিউনোগ্লোবুলিন টোটাল হচ্ছে আমাদের 5 টাইপস, তাই না? ইমিউনোগ্লোবুলিনের হচ্ছে টোটাল আমাদের 5টা টাইপস। একটা কি হচ্ছে আমাদের আইজিই, আইজি এম, আইজি এ, আর কোনটা কোনটা আছে? আইজিএ, তারপর হচ্ছে আইজিই এবং আইজিই এবং ইমিউনোগ্লোবুলিন ডি। এর মধ্যে এইটা হচ্ছে আমাদের যে হিস্টাসিন বা আমাদের শরীরে যে অ্যালার্জিক রিয়াকশনটা হয়, এই দেখবেন কারো অ্যালার্জি থাকলে আইজিই যেটা আছে এইটা হচ্ছে টেস্ট করতে দেয়। কেমন? ওকে, পরীক্ষা আসতে পারে যে কোন ইমিউনোগ্লোবুলিনটা আমাদের অ্যালার্জির জন্য দায়ী, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। আর আমাদের যে বেস্ট ফিডিং, এটা একদম সুন আফটার বার্থ, জন্মের সাথে সাথেই দিতে হবে। তো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশন উড এ নার্স টেক ফার্স্ট হোয়েন ক্যারিং ফর এ পেশেন্ট এক্সপিরিয়েন্সিং কার্ডিয়াক অ্যারেস্ট? একজন কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট যদি আপনার কাছে আসে, সেক্ষেত্রে ফার্স্ট আপনি কি করবেন? কি আছে? ইনিশিয়েট কার্ডিয়াক মনিটরিং, প্রোভাইড ইন্টারভেনাস অ্যাসেসমেন্ট, কি আছে তারপর? এস্টাবলিশড অ্যান্ড ওপেন এয়ারওয়ে, অবটেইন এ পালস অক্সিমিটার রিডিং। তো কার্ডিয়াক অ্যারেস্টে যদি পেশেন্ট আসে, তখন আগে তো তাকে, আপনি যদি একা থাকেন, তাকে ম্যানুয়ালি জিজ্ঞেস করতে হয়, তাই না, যে আপনি শুনতে পাচ্ছেন কিনা, আমরা নর্মালি যেটা। আর কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্টকে সে যদি রেসপন্স না করে, তাকে আমরা সিপিআর দিয়ে থাকি, তাই না? সিপিআর দিয়ে থাকি। সিপিআর দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, রেশিও, সিপিআর যে রেশিও, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো যেহেতু আমরা আগে জানি যে তাকে একটা কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্টকে আমাদের তার এই যে ওপেন এয়ার, এটা যাতে ঠিক আছে কিনা, তার শ্বাস প্রশ্বাসটা ঠিক আছে কিনা, এটা মূলত আগে আমরা দেখি, তাই না? সো এই জন্য যেটা করতে হবে, আগে হচ্ছে আপনি একটা পেশেন্টকে যদি দেখেন যে কার্ডিয়াক অ্যারেস্টের কোনো পেশেন্ট, আগে কি করবেন? এস্টাবলিশড অ্যান্ড ওপেন এয়ারওয়ে, তার এয়ারওয়েটাকে ওপেন রাখতে হবে, কেমন? ওকে, আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। ডায়াবেটিস ইনসিপিডাস ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি। একটু আমরা পরে আসছি এই প্রশ্নটা, একটু সবাই কারেক্ট আনসার দেন। এটা কারেক্ট আনসার কি হবে? হ্যালো, ওকে, আমি দিচ্ছি। ওকে, সো সবাই এটা কারেক্ট। একটু আগে পড়াইছিলাম যে ডায়াবেটিস ইনসিপিডাস এবং ডায়াবেটিস মেলাইটাস। তো ডায়াবেটিস মেলাইটাস যদি হয় আপনাদের, ওকে, ডায়াবেটিস মেলাইটাস হয় ইনসুলিনের কারণে, ইনসুলিন। আর ডায়াবেটিস ইনসিপিডাস এটা হচ্ছে আমাদের যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা এডিএস, যেটাকে বলি এডিএস। কেমন? অ্যান্টি ডায়াবেটিক হরমোনের কারণে হয়ে থাকে। আচ্ছা, সো এটা তো মোটামুটি পড়াই ফেললাম। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, এই যে এডিএইচ, দেখেন এখানে একটা ইনফরমেশন আছে। অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা এডিএইচ, এটাকে এই যে ভ্যাসোপ্রেসিন, এটাকে বলা হয় ভ্যাসোপ্রেসিন। পরীক্ষা আসতে পারে যে এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোনকে কি বলা হয়? এটা হলো ভ্যাসোপ্রেসিন। কেমন? ওকে, এবং এটাকে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রডিউস হয়। কোথা থেকে? পোস্টেরিয়র পিটুইটারি, দেখেন পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এটা কোথায় থাকে? হাইপোথ্যালামাস এবং পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে। কেমন? ওকে,
সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে। হাফিজ ভাই, আমি একটু ক্লাসে, একটু পরে ফোন দিই ভাই, 10 মিনিট। ওকে, ঠিক আছে। একটু পরে ফোন দিচ্ছি ভাই, ক্লাসে। ওকে ওকে, ক্লাসে। ওকে। আচ্ছা, কি আছে দেখেন, ফলোইং কন্ডিশন। ওকে, কি আছে, ফলোইং কন্ডিশন ইজ ম্যানিফেস্টেড বাই ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার। যে হুইচ কন্ডিশন ইজ ম্যানিফেস্টেড বাই ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার, যে আমাদের কোন রোগটা হলে আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশার বা চোখের ভিতরে যে প্রেশার আছে, তো এইটা হচ্ছে আমাদের বেড়ে যায়। কি আছে আমাদের, ক্যাটারেক্ট আই, যেটা বলি ক্যাটারেক্ট আই। তারপর কি আছে আমাদের, কি আছে, কি আছে ড্যাক্রেওসাইটিস, পড়তেও পারি না। আচ্ছা, কি তারপর কি আছে দেখেন, কনজাংটিভাইটিস, এবং আরেকটা আছে আমাদের গ্লুকোমা। সো গ্লুকোমা হলে কি হয়, যে গ্লুকোমা হলে হলে কি হয়, যে যে আমাদের ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেসার, ইন্ট্রাঅকুলার প্রেসার আমাদের চোখের ভিতরে যদি প্রেসার বেড়ে যায়, সেক্ষেত্রে এটাকে আমরা বলি ইন্ট্রাঅকুলার প্রেসার। কেমন? সো গ্লুকোমা ইজ এ ডিজেনারেটিভ ডিজিজ। ওকে, আমাদের অপটিক যে নার্ভ আছে, আমাদের যে ক্রেনিয়াল নার্ভ, আমাদের যে ক্রেনিয়াল নার্ভের 2 নাম্বার যে নার্ভ, ক্রেনিয়াল নার্ভ আমাদের যেটা আছে, ক্রেনিয়াল নার্ভ আছে 12 জোড়া। ওকে, ক্রেনিয়াল নার্ভ আছে আমাদের 12 পেয়ার্স, তাই না? 12 পেয়ার্স, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে অলফ্যাক্টরি। অলফ্যাক্টরির কাজ কি, আমাদের অলফ্যাক্টরি মানে ঘ্রাণ নেওয়া, বিভিন্ন স্মেল এটা নেওয়া। 2 নাম্বারে হচ্ছে অপটিক। সো এই যে অপটিক যে নার্ভটা আছে, এই অপটিক, ওই এই যে অপটিক নার্ভ, এই অপটিক নার্ভের যদি ডিজেনারেটিভ কোনো ডিজিজ হয়, ডিজেনারেটিভ মানে কি, যে আগের অবস্থায় আর ফিরে আসবে না। একটা হলো রিজেনারেটিভ, একটা হলো ডিজেনারেটিভ, তাই না? রিজেনারেটিভ মানে হচ্ছে আগের অবস্থায় ফিরে আসবে। মনে করেন আপনার এখানে কেটে গেল, এটা আপনি হচ্ছে যে এমনি হচ্ছে 2 একদিন পর এটা রিকভারি হয়ে যায়, মানে এটা রিজেনারেশন হইলো। আর ডিজেনারেটিভ, যেমন ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, আমাদের যে ভার্টিব্রায় যে ডিস্ক আছে, এগুলো যদি অনেক সময় ডিজেনারেটিভ হয়, সেক্ষেত্রে হচ্ছে আর এটা রিকভারি হয় না, আগের অবস্থায় ফিরে আসে না। কেমন? সো এগুলো হচ্ছে ডিজেনারেটিভ যে ডিজিজ গুলো আছে। ওকে, যেমন হচ্ছে এই যে গ্লুকোমা ইজ এ ডিজেনারেটিভ ডিজিজ, এটা একটা, কারো যদি গ্লুকোমা হয়ে যায় বা কারো যদি ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যায়, এটা আর কখনোই ভালো হওয়ার কোনো সুযোগ নাই। সো এবং এটা কোথায় হয়, অপটিক নার্ভ। এটা হচ্ছে অপটিক নার্ভ, হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভের সেকেন্ড যে নার্ভটা আছে, অপটিক নার্ভ। হ্যাঁ, ওকে। সো ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যায় বা আইওপি বলে। ওকে, সো গ্লুকোমা এটার সাথে কি জড়িত, আমাদের অপটিক নার্ভ জড়িত, ক্রেনিয়াল নার্ভের অপটিক। সো ক্রেনিয়াল নার্ভটা আপনাদের জানা খুবই জরুরি। কেমন? সেকেন্ড, এই যে ইন্ট্রাঅকুলার প্রেসারের নরমাল যে প্রেসার, এটা পরীক্ষা আসতে পারে, যে ইন্ট্রাঅকুলার প্রেসার বা আমাদের চোখের পানি, এটাকে কি বলে, অ্যাকুয়াস হিউমার বলে, তাই না? দেখেন, ইন্ট্রাঅকুলার প্রেসারের নরমাল ভ্যালু হচ্ছে আমাদের মিলিমোল পার কি আছে মার্কারি 12 থেকে 22। আর গ্লুকোমা ইজ এ গ্রুপ অফ আই কন্ডিশন ইজ ড্যামেজ দ্য অপটিক নার্ভ। আচ্ছা, সেটা পড়ার দরকার নাই। আচ্ছা, গ্লুকোমা কাদের হয় দেখেন, গ্লুকোমা ইজ ওয়ান অফ দ্য লিডিং কজেস ব্লাইন্ডনেস, মানে ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব, ফর দ্য পিপল ওভার দ্য এজ অফ 60, যাদের 60 বছরের বেশি। পরীক্ষা আসতে পারে কোন ধরনের পেশেন্টের গ্লুকোমা হয়ে থাকে, এটা হচ্ছে ওভার ওভার এজ অফ 60, 60 বছর বেশি বয়সী। কেমন? ওকে, তারপর কি আছে আমাদের দেখেন, এই যে গ্লুকোমা মানে যে চোখে চোখে কি হয় আমাদের, কনজাংটিভাইটিস, এটা হচ্ছে ইটস এ ক্যারেক্টারিস্টিক অফ দ্য রেডনেস অফ দ্য আই অর পিঙ্ক আই। আচ্ছা, কনজাংটিভাইটিস ইজ রেডনেস ইন দ্য আই। তারপর কি আছে আমাদের ক্যাটারেক্ট, দেখেন ক্যাটারেক্ট মানে কি, একটু আগে আমাদের অপশনে ছিল, ক্যাটারেক্ট মানে হচ্ছে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ক্লাউডি অর, আমার আপনি হচ্ছে ক্যাটারেক্ট মানে কি, আপনি ধোয়া ঘোলা ঘোলা দেখবেন, ঘোলা ঘোলায় দেখবেন। আর এটা কি রেটিনাইটিস, রেটিনাইটিস মানে হচ্ছে আপনি, যে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ট্রাভেল সিং, আপনি হচ্ছে দেখতে প্রবলেম হবে এট নাইট, রাতে আপনার যদি দেখতে সমস্যা, এটা রেটিনাইটিস, তাই না? এন্ড ডিক্রিজ দ্য পেরিফেরাল ভিশন, পেরিফেরাল ভিশন।
আচ্ছা, আপনাদের ক্লাসটা কেমন লাগছে সেটা একটু সবাই কমেন্টে জানাই দেন। আর বেশি সময় নিব না, কারণ অনেক সময় লেগে যায়। এমন একটা ক্লাস নিলে 2-3 ঘন্টা একটানা যদি ক্লাস নেওয়া যায়, মানে কমপক্ষে 3 ঘন্টা যদি একটা ক্লাস হয়, সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা পড়ানো যায়। মোশাররফ ইসলাম বলছে, সামিউদ্দিন ভাই কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লাসটি কেমন লাগলো সেটা একটু সবাই কমেন্টে জানিয়ে দেন। আর আমাদের স্পেশাল ব্যাচে যারা ভর্তি হবেন, আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের যারা পোস্ট বেসিকের যে গাইডটা যারা নেবেন, আমাদের পেজে ইনবক্স করবেন, বা আমি যে নাম্বার দিয়ে দিছিলাম সেই নাম্বারে সবাই যোগাযোগ করবেন, কেমন? আর আপনারা যারা যারা হচ্ছে আমাদের আজকের এই পিডিএফটা যারা যারা পেতে চান, আজকের যে পিডিএফটা যারা যারা পেতে চান, আপনারা অবশ্যই, আমি কমেন্টে হচ্ছে আমি আমার একটা গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, সেই গ্রুপে সবাই জয়েন করবেন। না, ক্লাসটি কেমন লাগলো সেটা সবাই জানাবেন। আমি সবার কমেন্ট আশা করছি। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন। আর কি আছে? ফিভার, হেডেক অ্যান্ড নেক রিজিডিটি। ওকে, রিজিডিটি যদি থাকে, ফিভার, হেডেক অ্যান্ড যদি ঘাড়, এটা কি বলে, ঘাড় শক্ত হয়ে যাওয়া, যদি আপনি কোনো দিকে নাড়াইতে পারতেছেন না, রিজিডিটি, ঠিক আছে? ওকে, ফিভার, হেডেক অ্যান্ড নেক রিজিডিটি যদি। আর ক্লাসিক কি আছে? ক্লাসিক সিমটম অফ সিনিন, কোন ডিজিজ হলে আপনার ফিভার থাকবে, হেডেক থাকবে এবং নেক রিজিডিটি, আপনি ঘাড় শক্ত হয়ে যাবে। ওকে, বা স্টিফ নেক যেটাকে আমরা বলি, নেক রিজিডিটি বা অথবা স্টিফ নেক, কেমন? সো এখানে হচ্ছে আমাদের একটু দ্রুত পড়াই দিই যে আমাদের হচ্ছে যে মেনিনজেস আছে, আমাদের মেনিনজেসের 3টা লেয়ার আছে, তাই না? আমাদের 3টা লেয়ার, ডুরামেটার, অ্যারিকনয়েড মেটার এন্ড পায়ামেটার, ঠিক আছে? ডুরামেটার, অ্যারিকনয়েড মেটার এন্ড পায়ামেটার, এই 3টা আমাদের হচ্ছে। না, খুলনাতে আমাদের না, খুলনাতে আমাদের হচ্ছে ব্রাঞ্চ নাই। হ্যাঁ, খুলনাতে আমাদের হচ্ছে ব্রাঞ্চ নাই। ওকে, সো আমাদের, ওকে, সো আমাদের যে মেনিনজেস আছে, তো মেনিনজেসটা কি? মেনিনজেস হচ্ছে মূলত আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে কভারিং, ঠিক আছে? তো আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে কভারিংটা, সেটাকে আমরা বলি হচ্ছে মেনিনজেস। এবং এটার 3টা লেয়ার আছে, ডুরামেটার, অ্যারিকনয়েড মেটার এন্ড পায়ামেটার। সো আমাদের যদি মেনিনজাইটিস হয়, তো মেনিনজাইটিস যদি হয়ে থাকে, সো এটা কি আমাদের ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশনের কারণে হয়। ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের কারণে হচ্ছে আমাদের মেনিনজাইটিস হয়ে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি কি হয়ে থাকে দেখেন, আমাদের কি কি সিমটম হয়ে থাকে মেনিনজাইটিস হলে? ফিভার বা জ্বর হতে পারে, স্টিফ নেক, ঘাড় শক্ত হয়ে যেতে পারে, হেডেক হতে পারে, তাই না? কনফিউশন হতে পারে, ইনক্রিজ সেন্সিটিভিটি অফ লাইট, নসিয়া এন্ড ভমিটিং, এগুলো হতে পারে। সো এখানে যে আছে ফিভার, হেডেক এন্ড নেক স্টিফনেস বা হচ্ছে নেক রিজিডিটি, সবগুলোই হচ্ছে আমাদের দ্য ক্লাসিক্যাল সিমটম অফ মেনিনজাইটিস, ঠিক আছে? সবগুলোই হচ্ছে ক্লাসিক্যাল সিমটম অফ মেনিনজাইটিস। হ্যাঁ, ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে কি দেখি কি স্লাইড আছে। ও, এটা হচ্ছে আমাদের টাইপস অফ মেনিনজাইটিস, ভাইরাল, ব্যাকটেরিয়াল এন্ড প্যারাসাইটিক, ফাঙ্গাল, এগুলো সব কিছু কারণে কিন্তু আমাদের মেনিনজাইটিস হয়ে থাকে। ওকে, তারপর কি আছে? অ্যাপিক্যাল পালস, দেখেন অ্যাপিক্যাল পালস অ্যাসেস বাই দ্য প্লেসিং অফ দ্য ডায়াফ্রাম, দ্য স্টেথোস্কোপ এট দ্য এরিয়া। আপনি যদি হচ্ছে দেখেন কি আছে, অ্যাপিক্যাল পালস হচ্ছে কোথায় পাওয়া যায়? অ্যাপিক্যাল পালস এটা আমাদের হার্টে পাওয়া যায়। দ্য অ্যাপিক্যাল পালস ইজ অ্যাসেসড বাই প্লেসিং দ্য অফ ডায়াফ্রাম দ্য স্টেথোস্কোপ এট দ্য এরিয়া। আপনি হচ্ছে অ্যাপিক্যাল পালস চেক করার জন্য আপনি স্টেথোস্কোপকে কোথায় সেট করবেন? কি দেখেন, হার্টের কোন জায়গাটায়? অ্যাওর্টিক এরিয়া, যেমন আমাদের ধরেন এইটা একটা হার্ট। ওকে, সো এর মধ্যে হচ্ছে আমাদের বাইকাসপিড কি আছে দেখেন, অ্যাওর্টিক এরিয়া, মাইট্রাল এরিয়া, পালমোনারি এরিয়া, তারপর হচ্ছে আমাদের ট্রাইকাসপিড, ঠিক আছে? অথবা ট্রাইকাসপিড এরিয়া। সবাই একটু কমেন্টে জানান এটা কারেক্ট আনসার কি হতে পারে। ওকে,
তো রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, এখানে হচ্ছে ট্রাইকাসপিড, এই পাশে হচ্ছে বাইকাসপিড, অ্যাওর্টিক ভালভ আছে এবং পালমোনারি ভালভ আছে, তাই না? টোটাল 4টা। এই হার্ট দিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবেই, হার্ট দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। হ্যালো, হ্যাঁ আসসালাম। হ্যাঁ আমি ক্লিয়ার ভাই। জি আমি তো ক্লাসে আছি বুঝছেন, 15 মিনিট পরে ফোন দিন ক্লাস। ঠিক আছে 15 মিনিট পরে ফোন দিন। আচ্ছা কি আছে দেখেন, অ্যাপিক্যাল পালস ইজ এ পালস পয়েন্ট দ্যাট অন ইউর চেস্ট দ্যাট গিভস দ্য মোস্ট অ্যাকুরেট রিডিং অফ ইউর হার্ট রেট। এই অ্যাপিক্যাল পালসটা কেন গুরুত্বপূর্ণ? কারণ পরীক্ষা আসতে পারে যে আপনি অ্যাকুরেট রিডিং অফ ইউর হার্ট রেটের অ্যাকুরেট রিডিং যদি পেতে চান, কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আমাদের যে এটা হচ্ছে আমাদের হার্টের যে হার্ট রেট, এটা হচ্ছে আমরা মূলত অ্যাওর্টিক সরি এটা অ্যাপিক্যাল পালসের মাধ্যমে আমরা পেয়ে থাকি এই হার্টের একদম এক্সাক্ট যে রিডিংটা। কেমন? ওকে, সো এইটা আমরা কোথায়, যে হার্টের যে ট্রাইকাসপিড যে রিজিয়নটা আছে, এবং এটাকে আরেকটা হচ্ছে আমাদের মিড ক্লাভিকুলার লাইনের ফিফথ স্টার্নোকোস্টাল স্পেস। আমাদের মনে করেন যে এইটা হচ্ছে কি বলে, এইটা মনে করেন যে স্টার্নাম। ওকে, এইটা মনে করেন যে ক্লাভিকুলার, হ্যাঁ ক্লাভিকল। আর এগুলো মনে করেন যে রিবস। ঠিক আছে, সো এখানে এই যে ফিফথ স্টার্নোকোস্টাল যে স্পেস 1 2 3 4 5, এই যে ফিফথ স্টার্নোকোস্টাল স্পেস যেখানে আছে, এটা মিড লাইন যে মিড ক্লাভিকুলার লাইন, এটা হচ্ছে ক্লাভিকল। এই ক্লাভিকলের মিড ক্লাভিকুলার লাইনের ফিফথ স্টার্নোকোস্টাল স্পেসে হচ্ছে মূলত পেয়ে থাকি। যদি এখানে এগুলো না থেকে যদি পরীক্ষা আসতো যে ফোর্থ ইন্টারনোকোস্টাল স্পেস, থার্ড ইন্টারনোকোস্টাল স্পেস, সেকেন্ড ইন্টারনোকোস্টাল স্পেস অথবা ফিফথ ইন্টারনোকোস্টাল স্পেস, সেক্ষেত্রে কিন্তু আপনার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে যে ফিফথ ইন্টারনোকোস্টাল স্পেসে হচ্ছে, বা যেখানে যে ট্রাইকাসপিড এরিয়া যেটা আছে। ওকে, তো সেইটা হচ্ছে মূলত আমাদের যে অ্যাপিক্যাল পালসটা আমরা পেয়ে থাকি। কেমন? অ্যাপিক্যাল পালস, যেমন এই যে অ্যাপিক্যাল পালসকে কি বলা হয়? ইট অলসো কল দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাল ইম্পালস, দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাল ইম্পালস, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এবং এই যে কার্ডিয়াক সিস্টেম থেকে আপনার জাংশনাল টিস্যু, আপনার জাংশনাল টিস্যুটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের হার্টে যে ইলেকট্রিক্যাল ইম্পালস, যে আমরা অটোমেটিক যে হার্টের কিছু স্পেশাল কিছু সেল আছে যারা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, যেমন সবচেয়ে বেশি যে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে সেটা হচ্ছে এসএ নোড, তাই না? এসএ নোড বা সায়ানো অ্যাট্রিয়াল নোড, এসএ নোড অথবা সায়ানো অ্যাট্রিয়াল নোড, তারপর হচ্ছে এভি নোড, এসএ নোড এভি নোড। এই জন্য এসএ নোডকে কি বলা হয় জানেন? এসএ নোডকে কি বলা হয়? কে কে জানেন এসএ নোডকে কি বলা হয়? আপনারা যারা যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে সবাই একটু জানিয়ে দেন এসএ নোডকে কি বলা হয়। সবাই একটু কমেন্টে জানান। ওকে, এটাকে বলা হয় কি? পেসমেকার বলা হয়, তাই না? হার্টের পেসমেকার। সো এই এসএ নোট দেখবেন যে অনেকের পেসমেকার নষ্ট হয়ে যায়, তখন তখন তাদের আর্টিফিশিয়াল পেসমেকার লাগাইতে হয়, তাই না? কারণ এই এসএ নোটে যেহেতু সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয় হার্টে পাম্প করার জন্য, এসএ নোট, এভি নোট, তারপরে হচ্ছে এই আমাদের তারপরে হচ্ছে পারকিনজি ফাইবার, এগুলো সবকিছু হচ্ছে আমাদের এটা, এগুলোকে কি বলে? জাংশনাল টিস্যু বলে, বা বাংলায় বলে সংযোজী কলা, জাংশনাল টিস্যু, জাংশনাল টিস্যু বলা হয়। কেমন? সে এগুলোকে বলা হয় কি আমাদের এগুলোকে বলা হয় আমাদের জাংশনাল টিস্যু। কেমন? এগুলোকে বলা হয় আমাদের জাংশনাল টিস্যু। ওকে, আচ্ছা। সো আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে। আচ্ছা, দেখেন এখানে আরো কিছুই আছে, যেটা হচ্ছে যে ইনফ্যান্ট এবং ইয়ং চিলড্রেনদের, ইনফ্যান্ট এবং চিলড্রেন যারা আছে তাদের অ্যাপিকাল পালস পাওয়া যায় ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস এবং ইন দ্য লেফট মিড ক্লাভিকুলার লাইন। আর অ্যাডাল্টের ক্ষেত্রে এটা পাওয়া যায় হচ্ছে মিড ক্লাভিকুলার লাইনের ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। কেমন? ওকে,
আর হার্ট হচ্ছে কোথায় থাকে আমাদের, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, হার্টের লোকেশন কোথায়, মিডিয়াস্টিনাম, মিডিয়াস্টিনামে হচ্ছে হার্ট থাকে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে, দেখেন। হ্যালো, সরি গো। জি জি জি। জি। আচ্ছা, তাইলে ওই যে 10 মিনিট পরে একটু ফোন দেন, আমি ক্লাসে এখনো। ওকে। ওকে ওকে ওকে। আচ্ছা, এই যে অ্যাপিক্যাল পালসের এটা দেয়া আছে, আর অ্যাপিক্যাল পালসের যে আমাদের ব্রাডিকার্ডিয়া দেখেন নর্মাল কত আছে, নর্মাল হচ্ছে আমাদের 60 to 100 বিট পার মিনিট। আর অ্যাপিক্যাল পালসে আমরা অ্যাকুরেট যে হৃদয় এটা এটা পেয়ে থাকি, হ্যাঁ। আচ্ছা, এখানে আছে আমাদের ইসিজি লিড কতগুলো, এটা কিন্তু পরীক্ষায় আসে বারবার। হুইচ ক্যাটাগরিজ অফ মাইক্রো অর্গানিজম ইজ ইস্ট। ইস্ট হচ্ছে কোন ধরনের মাইক্রো অর্গানিজম, দেখেন ইস্ট কোন ধরনের মাইক্রো অর্গানিজম, এটা পরীক্ষা আসবে। কোন ধরনের ইস্ট কোন ধরনের মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্যারাসাইট, এখানে দেয়া আছে যে আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে কি কি আছে, স্টেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, ঠিক আছে, স্টেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস। ফাঙ্গাইয়ের মধ্যে কি আছে, ইস্ট আছে, পেনিসিলিন আছে, এগুলো। এর মধ্যে আছে কি, প্রোটোজোয়া, ভাইরাস, ভাইরাসের মধ্যে করোনা ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস, ইটিসি। সো এই যে ইস্ট হচ্ছে কিন্তু আমাদের ফাঙ্গাই, তাই না? সো আজকে মোটামুটি 1.5 ঘন্টা হলো ক্লাস। সো ইনশাল্লাহ আবার কালকে আসবো ক্লাসে। সো আপনাদের ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আজকে ক্লাসটা, আচ্ছা, বইটা পাওয়ার জন্য এসি নোড হচ্ছে পেস মেকার। হ্যাঁ, তো আপনারা যারা হচ্ছে আমাদের বইটা যারা অর্ডার করবেন, তারা হচ্ছে, আমি একটু নাম্বারটা লিখে দিচ্ছি। ওকে, 013226220001। এইটা হচ্ছে আপনারা বুকটা আমাদের পোস্ট বেসিকে যারা এই যে সুপার সেশনটা যারা অর্ডার করবেন, এইটা এই নাম্বারে আপনারা নক দিবেন, 032226. আর আমাদের ইনশাল্লাহ পরশুদিন থেকে আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস শুরু হবে। আমাদের টোটাল ইনশাল্লাহ আমরা 20টা ক্লাস দিব আপনাদেরকে, খুব ভালো ইনফরমেটিভ ক্লাস থাকবে, এগুলো পরীক্ষায় আসার মতো। আর 20টা মডেল টেস্ট থাকবে। আশা করি আপনাদের ফুল প্রিপারেশন আমরা 1 মাসে প্রস্তুত করবো আপনাদেরকে, কেমন? সো এই জন্য আপনারা এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, এটা আমার নাম্বার, কেমন? আর এটা কোর্স ফিটা মাত্র 500 টাকা, নামমাত্র ফি, হ্যাঁ, শুধুমাত্র এক টিচার্স পেমেন্টের জন্য। তো হচ্ছে আমাদের তো শিক্ষক যারা আমাদের ক্লাস নেয় তাদেরকে 1 থেকে 1,500 টাকা করে পেমেন্ট দিতে হয়। সো আমরা তাদেরকে এক্সাম প্লাস যদি ক্লাস নেয় তারা, তো প্রত্যেকটা ক্লাসের জন্য 1-1,500 করে, প্রায় 30,000 টাকার মতো খরচ আছে তাদের পিছনে। সো এই জন্য জাস্ট হচ্ছে আমরা যাতে ভালো আপনাদেরকে হেল্প করতে পারি বা আগামী 1 মাস ভালো গাইডলাইন দিতে পারি, এই জন্য ইনশাল্লাহ আমরা থাকবো। আর ক্লাসটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবেন। আর আমি হচ্ছে কমেন্ট বক্সে একটা একটা গ্রুপের লিংক দিয়ে দিছি, আপনারা সবাই এই গ্রুপে জয়েন করবেন, কেমন? তো আপনারা ক্লাসগুলো বুঝতে পারেন কিনা সেটা একটু জানাবেন, যে খুবই ইফেক্টিভ ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আমরা এমন ভাবে আপনাদেরকে বুঝাই দেব যাতে করে হচ্ছে এই পড়াটা আপনি সব সব সময়ের জন্য আপনার যাতে মনে থাকে, এবং আমরা এমন ভাবে এভাবে আমরা যে অ্যানালাইসিস করে পড়াই বা যে ইনফরমেশন গুলো কালেক্ট করছি, আপনি আহ, কোনো বইয়ে এভাবে পাবেন না, বাংলাদেশের কোনো বইয়ে এভাবে আপনাদের নাই। এভাবে এক জায়গায় এই ইনফরমেশন গুলো অ্যাকুমুলেট করা কোথাও নাই। এটা শুধু আমরাই আপনাদের জন্য এই হেল্পটুকু করছি, কেমন? ওকে। আচ্ছা, খুলনাতে আপনারা আশা করি পরশুদিন পেয়ে যাবেন, আগামী পরশুদিন পাবেন আপনারা যারা হচ্ছে আমাদের এই পোস্ট বেসিকের। এবং এইটা বইটা ছোট হলেও এটা খুবই খুবই মূল্যবান, এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারেও এখান থেকে প্রায় 80% প্লাস কমন আসছে, এবং হুবহু কমন আসছে এই বইটা থেকে। তো ছোট বই, সবচেয়ে বাজারে সবচেয়ে ছোট বই, বাট খুবই ইফেক্টিভ, কেমন? ওকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর
যে কোনো ইনফরমেশনে জানাবেন। ওকে, স্পেশাল ব্যাচে তাদের না, আপনারা যারা অলরেডি আগে থেকে আছেন পোস্ট বেসিকে তাদের দরকার নেই। আপনারা যারা নতুন আছেন তারা হচ্ছে যে আমাদের এই নাম্বারটায় যোগাযোগ, এটা আমার নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের পোস্ট বেসিকে স্পেশাল ব্যাচে ভর্তির জন্য। এই নাম্বার যোগাযোগ, এখানে আমরা ইনশাল্লাহ আগামী 1 মাস আপনাদেরকে বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করবো, বেস্ট একটা কেয়ার ইনশাল্লাহ থাকবে এখানে, হ্যাঁ? আর আপনারা যারা বইটা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই নাম্বারটা যোগাযোগ করবে অথবা পেজ ইনবক্স করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আগামীকালকে রাত 9টার ক্লাসে। তো এই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল এবং সবার সফলতা কামনা করে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।